যখন আমার খুব প্রেশার আসতেছিল ইউনিভার্সিটি লাইফে, এটা আমি কোথাও শেয়ার করি নাই। এটা আমি একদিন আব্বার সাথে বসে, আমাদের বিয়ের আগে খুব প্রেশার আসতেছিল এই উদ্যোক্তা হওয়া নিয়ে। তারপর অনেকেই বাসায় গিয়ে বলতেছিল আমার আব্বা আমার উপর খুব প্রেশার আছে। সবাই এক কথা এখন অনেকে আবার ইভেন্ট পরিচিত করে যে পপি আপুর হাজবেন্ড সাগর ভাইয়া, এটা আসলে কেমন এনজয় করা হয়? ভালোই তো, স্টুডেন্ট ভালো করলে তো শিক্ষকেরই সফলতা। হ্যাঁ, মানে আমার অনেক সময় মনে হয় যখন একটু খারাপ লাগে আমি তখন আল্লাহর কাছে সব বলি, হ্যাঁ, যে আল্লাহ তুমি এটা সব সমাধান করে দাও, আমি এত চিন্তা নিতে পারবো না, আমি আমার কাজ করে যাচ্ছি। টিজিপি হচ্ছে যে মান সম্মান রক্ষার জন্য প্রধান জরুরি হয়েছে আমাদের সামাজিকতায়। অন্য সব সেক্টর কৃষির সাথে রিলেটেড, সব হয়তো নাই হয়ে যাবে, কৃষি নাই হবে না। তো একটা বিষয় হচ্ছে কাস্টমার তো আমি ট্রাস্টটা তো বেন করে, আমার ভিজিবিলিটি তো বাড়ায় নিচ্ছে, আমার ব্র্যান্ড ভ্যালু তো বাড়ায় নিচ্ছে। প্রিমিয়াম ফ্রুটস আমরা নিয়ে কাজ করি, তো প্রিমিয়াম ফ্রুটস যখন ফেসবুক থাকবে না তখন বিভিন্ন জায়গায় আউটলেট থাকবে, জেলায় জেলায় আউটলেট থাকবে, সেখানে কি মানুষ প্রিমিয়াম ফ্রুটস থেকে প্রোডাক্ট নিয়ে আসবে না। আসলে বিয়ে শাদী করলে এটাও একটা গ্যারান্টি থাকলো আর কি, অ্যাটলিস্ট একটা লং টাইম পার্টনারশিপ পাওয়া যাবে আর কি। এটা নিয়ে অনেকে বলে যে তোমাদের সাথে কাজ করা তো ইনভেস্ট করা, এই যে রিস্ক, এগুলোতে ভালো হলে খুব ভালো, আর যদি খারাপ হয় ভেঙে যায় সম্পর্ক, তাহলে তো ব্যবসাও ভেঙে যাবে। আপনার ভিডিও কি আপনার বাবা মা দেখে না? দেখে, সব ভিডিওই দেখে দেখে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন তো সব পত্রিকাতে মোটামুটি প্রায় সময় নিউজ আসছে। দেখা যায় যে আমার চাচারা ফোন দেয়, এই পত্রিকাতে আজকে নিউজ আসছে, আমি বলছিলাম তুই এটা করবি। খুব ভালো লাগে, কারণ সন্তান তো একটা বিগ ইনভেস্টমেন্ট, ইটস লাইক এ বিগ বিজনেস আর কি। আমরা তো একটা বিজনেস তৈরি করি সন্তানের মতোই, কিন্তু সন্তান কিন্তু একটা বড় বিশাল অ্যাসেট, এটা আল্লাহ দিয়েছেন, সম্পদ হিসেবে দিয়েছেন। সো ফ্রেন্ডের দিক থেকে আমি আসলে সাপোর্ট পাইনি। আমার এক ফ্রেন্ড ছিলেন, বান্ধবী, ও পজিটিভ ছিল বিষয়টাতে। অনেকে যখন আমার মানে একটু দেখা গেল যে পজিটিভভাবে নিচ্ছে না, ভাবছে যে হয়তো কবি হয়তো আগায় যাচ্ছে, ও দেখা গেল যে সাপোর্ট দিত আমার ফ্রেন্ড। যা ফ্রেন্ড এনায়েত ভাইকে নিয়ে যতই অনেকে মানুষ কন্ট্রোভার্সি করুক, আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি একজন মেধাবী মানুষ এবং ওনার থ্রুতে মানুষের অনেক ইনফরমেশন দেয়। আমরা খুব দ্রুত খুব দ্রুত লাভার টু হেটার শিফট হয়ে যায় আর কি। মানে এটা কেন হয় আমি বুঝি না। আগে নিজেকে সুন্দর মতো স্টাডি করতে হবে, সেটা বই হতে পারে, ইন্টারনেট হতে পারে, গুগল হতে পারে। সো এখন তো এআই থেকেও সুন্দর মতো, চ্যাটজিপিটি থেকে আমরা অনেক ইনফরমেশন নিতে পারি। সো সবগুলোকে ভেরিফাই করে নেওয়া, যে আমি যেটা শেয়ার করছি সেটা যেন কাজে আসে এবং অথেন্টিক হয় ইনফরমেশন। অনেকেই মনে করে কি ফেসবুকে ভিত্তিক ব্যবসা, অনলাইন ব্যবসা, এটাকে ঠুনকো হিসাবেই চিন্তা করা হয়, কিন্তু এটা অনেক দূর চলে গেছে না। তবে আমাদের কিছু দুর্নাম আছে, প্রশংসা শুধু বললেই হবে না। মনে হচ্ছে যে আমরা খুব প্রচুর দাম নেই আমাদের প্রোডাক্ট, এটা নিয়ে না এটা মনে হয় ভিডিওতে মানুষ এটা হ্যাঁ ঠিক 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 এটা নিয়ে কমেন্ট করবে। অনেক সময় অনেকে বলে, কারণ আমরা অবশ্য ডিটেলস বলে দিই, ইভেন আমরা এমন করে ডিটেলসটা দিয়ে দেই, কেউ চাইলে আমরা আসলে কয় টাকা প্রফিট করতেছি এটা সে ইজিলি বের করতে পারবে। 5 বছর পরে আমরা পপি আপুকে কোথায় দেখতে পাবো? একদিন আমি খাওয়ার সময় আব্বাকে গিয়ে বললাম যে আব্বা, কে কি বলতেছে টেনশন করবেন না, একটু ভরসা রাখেন আমার উপর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা, তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেইন কথা হলো যে এই পডকাস্টের জন্য আমি কি পরিমাণ অপেক্ষা করছি এটা সাগর ভাই খুব ভালো করে জানে, এবং আমি সাগর ভাইকে প্রতিনিয়ত বলতে গেলে ডিস্টার্ব করে গেছি যে ভাইদেরকে এই পডকাস্টে পাওয়ার জন্য। আমার এই পডকাস্টের জার্নিতে আমার সবচেয়ে বলতে গেলে যে কাঙ্ক্ষিত একটা পডকাস্ট আজকে শুট হচ্ছে, সেজন্য আমি খুবই খুশি, খুবই এক্সাইটেড, এবং গতকাল রাত থেকে আমি একটু ঘুমাইতে পারিনি। ভালো লাগছে, কারণ আমাদেরও এটি প্রথম পডকাস্ট বলা যায়। আমরা ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছি বেশ, হ্যাঁ আরো বেশ কিছু চ্যানেলের ইন্টারভিউতে হয়েছে, তবে পডকাস্ট অ্যাঙ্গেলে এটা প্রথম। ভালো লাগছে। আর একই সাথে তোমার এই শোটার জন্য তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা হয়েছে আরেকবার, তো এটাও ভালো লাগছে আর কি, এসে এখানকার পরিবেশ। বেশি খুশি হয়ে গেছে, আপু একটা পোস্ট দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। আপনার কেমন লাগতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আমার আসলে কৃষির সাথে থাকতে ভালো লাগে, সবুজ দেখতে ভালো লাগে। সো এখানে আসলে ক্যাম্পাসটা দেখেই আসলে চোখের শান্তি। সকাল থেকে অবশ্য আমরা দেখলাম, বেশ কিছু ভালো লাগলো আলহামদুলিল্লাহ। মেইন কথা হলো যে আপুকে আমরা সবসময় সামনে থেকে দেখতে পাই, একেবারে সামনে থেকে, আর কৃষির কন্টেন্ট নিয়ে আপুকে সবসময় দেখতে পাই। কিন্তু ভাইয়া এবং আপু, বিশেষ করে আপনাদের দুজনের কোনো একদম ছোটবেলা জার্নি কোথাও আমরা শুনতে পাই না বা জানিও না, আর আপনাদেরকে জানার কিন্তু আগ্রহ মানুষের অনেক বেশি। তো আমি চাচ্ছি যে একদম রুট লেভেল থেকে আপনারা একটু শুরু করতে। আগে সাগর ভাইকে দিই। আমি যদি বলি, আমার বেড়ে ওঠা তো একদম গ্রামে আর কি, একদম গ্রাম বলতে আসলেই গ্রাম।
মানে যেখানে শিক্ষার হার কম, মানে জনসংখ্যা বাচ্চারা বেশি, তারপরে বাল্যবিবাহ হতো এক সময়, ইলেকট্রিসিটি অনেক পড়ে গেছে, এখনো রাস্তাঘাট মানে কিছুটা খারাপ, যেটার কারণে বপির মাঝে মাঝে বকা খেতে হয় গ্রামের বাসা গেলে আর কি। তো না বকে না, আমি অবশ্য বলি যে আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে অনেক টাকা পয়সার মালিক করে দেয় আমি এই রাস্তাটা করে দিব, এটা আমি বলি। হ্যাঁ, তো হয়তো সম্প্রতি হয়েও যাবে। আমার মা একজন ভালো শিক্ষক বলতে পারি আর কি, উনি নিজেই ক্লাস 5 বৃত্তি পেয়েছেন সেই সময়, এবং ওই সময় বৃত্তিগুলোর দাম অনেক বেশি ছিল। হ্যাঁ ওই সময় তো মানে ভালো পড়াশোনা যারাই করতো তারাই পেয়েছে। যদিও আমার মা বেশি দূর পড়াশোনা করতে পারে নাই, পরবর্তীতে বিয়ে হয়ে যায় এবং ফ্যামিলি অনেক ধরনের কাজের কারণে, বাট উনি কিন্তু ওই যে গণশিক্ষা, ব্রাক স্কুলে পড়াশোনা করা, এই ধরনের অনেক কিছুতে শিক্ষক হিসেবে জয়েন করছিলেন। ছোটবেলা থেকেই আসলে মা পড়াশোনার দিকে ভালো খেয়াল ছিল, তারপর আমরা সবাই পড়াশোনা করে আসতে পেরেছিলাম। বাবা অন্যদিকে ইনকামের দিকে ফোকাস ছিল, আর মা ছিল হচ্ছে যে আমাদের পড়াশোনার দিকে। তো সেই গ্রামেই আমি বেড়ে উঠছি। উনি ইসলাম শিক্ষা পড়ানোর সময় ইসলামটাকে আমাদের কাছে খুব সুন্দর করে উপস্থাপন করে, যেটা আমরা হয়তো অতটা ভালো ওই ছোটবেলায় হয়তো মক্তবে পড়েছি, তারপরে মানে ওভাবে করে অত ডিটেল জানি না, অর্থ তো পড়ি নাই, এমনি জাস্ট হয়তো আরবি চিনেছি, সূরাগুলো পড়েছি। তো পরে ওনার সাথে পরিচয় হওয়ার পরে যখন মানে ক্লাস 6-এ আমি পড়ছি স্কুলে, আবার মাদ্রাসায় গিয়ে ক্লাস 6-এ ভর্তি হয়েছি, মানে 1 বছর এখানে আমি গ্যাপ দিই, কারণ আমি তো স্কুলে থেকে অত বেশি জানতে পারবো না, হয়তো অল্প অল্প করে জানতে পারবো। তখন আমার মনে হয়েছে যে আমি যে মাদ্রাসায় যাই তাহলে আমার দিন মানে দুনিয়া এবং আখিরাত দুটো সম্পর্কে আমার নলেজ দরকার আছে, কারণ জীবনের হ্যাঁ মানে আমি তো বললাম আমাদের ওই শিক্ষক গত কয়েকদিন আগে অবশ্য আমাদের প্রজেক্টে আসছিলেন, সেই শিক্ষক আমার। তো উনি এসে ওনার কারণে আসলে অনেকেই অনেকটাই ইসলামিক চিন্তাধারায় চলে আসছিলেন আর কি। তো ওনার কারণে আমি প্রভাবিত হই অনেকটাই, যে না আমি বুঝতে পারি, তখন আমার মধ্যে রিয়েলাইজেশনটা প্রখর হয়। তো সেখান থেকে মাদ্রাসায় পড়ি আমি। মাদ্রাসায় যখন আমি দাখিল বলে আর কি, সেটা হ্যাঁ দাখিল, তাই আচ্ছা আচ্ছা। তো আমি আলিয়া ব্যাকগ্রাউন্ড আর কি, এটা আলিয়া মডেলের মাদ্রাসা বলে। তো সেটাতে দাখিল পড়ি আমি। দাখিল পড়ার পরে তখন আমার অনেক জায়গায় কিন্তু একটা সময় ছিল, এখন অনেকটাই ওপেন হচ্ছে, যে মাদ্রাসার শিক্ষার্থীদের আবার অনেক জবে অ্যাক্সেস দেওয়া হয় না, ধরে নেওয়া হয় এনারা সায়েন্সে দুর্বল হবে, ইংলিশে দুর্বল হবে, এটা ধরে নেওয়া হয় আর কি। এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে, এখন মিলাদ মাদ্রাসা অনেক ভালো। রাইট। তো আমি যখন কথা বলছি তো অনেক আগের কথা বলছি। তো এই সময়টা চেঞ্জ হলো তা লাস্ট কয়েক বছর ধরে, এবং এখন হয়তো আরো ভালো হবে। তখন আমি আবার ওখান থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি হয়তো ডাক্তারি পড়ব। তো আমার সায়েন্স সম্পর্কে একটু ভালো জানা দরকার। তো আমি ইসলাম মোটামুটি একটা ধারণা নিলাম, তারপর মনে হয়েছে আমি বাকি পড়াশোনাটা আমি নিজে কন্টিনিউ করবো, আমার রিলিজিয়াস মানে পরকালের জন্য যেটা স্টাডি করা, এবং দুনিয়াটাও আমি করব। তখন আমি কলেজে ভর্তি হই। একটু আমি থামাই। একটা মানুষ আসলে এত চিন্তা ভাবনা করে প্রত্যেকটা স্টেপ নিচ্ছে, সে তাও আবার ইন্টার লাইফের আসার আগে, মানে এটা চিন্তার বাইরে। আমরা সচরাচর কি করি, একেবারে নর্মাল ধারায় যেখানে পড়াচ্ছে সেখানে পড়ি, তাই না? কিন্তু মানে আমি সবসময় ভাইকে দেখতাম যে ভাইয়া অনেক বেশি সবকিছু নিয়ে চিন্তা ভাবনা, এবং আমি জানি তো আপনি এই বিজনেসে আপনার চিন্তা ভাবনার কারণে আজকে এই অবস্থা বলা চলে। অবশ্যই উনি তো পিছনে থেকে কাজ করে। এবং আমি একটু অ্যাড করতে চাই, সাগর স্যার যখন বললেন যে আমি মাদ্রাসায় যাই, তো আমি যতটুকু শুনছি যে উনি 3 দিনের মধ্যে কোরআন পড়াটা শিখে যায়, তো 2-3 দিনের মধ্যে। তো বলে যে এত স্বল্প সময় শেখার ফলে বিশ্বাস করতো না যে এত অল্প সময়ে সে কোরআন শিখলো, পড়তেছে। তো সাগর স্যার বলে যে এই জন্য আমাকে কাউকে খাওয়াইতেও হয় নাই। যে আচ্ছা আমি সেটা হলো যে আমি কিন্তু 30 নাম্বার পারা, যেটা কামপারা আমরা বলি, আমি কিন্তু এটা মুখস্থ আমার আছে। আমি কিন্তু মানে ছোটবেলায় মাদ্রাসায় পড়ছিলাম। তো মাদ্রাসায় পড়ার পরে আমার এক চাচা, তার কাছে মনে হয়েছে যে না মাদ্রাসায় পড়লে হয়তো বা শিক্ষার ইয়াটা আমার মধ্যে কম হবে, কিন্তু আমি অনেক মেধাবী ছিলাম ওই টাইমে, যে অনেক দ্রুত আমি এত দ্রুত মুখস্থ করছিলাম 30 নাম্বার পরে যতগুলো সূরা আছে আমাদের। এখন আলহামদুলিল্লাহ এখনো অনেকগুলো মনে আছে, কিন্তু অনেকগুলো আবার ভুলে গেছে। হ্যাঁ এটা আল্লাহর রহমত আর কি। আসলে ও যেটা বললো 3 দিনে নয়, এটা খুব স্বল্প সময়ে, মানে খুব দ্রুত। আমি তখন কি বলে এমনিতে ছোটবেলায় মক্তবে পড়েছি, যেটা আমরা কায়দা বলে, হরফ চেনা, তার পরবর্তীতে আম পাড়া পর্যন্ত পড়ে নামাজের জন্য প্রস্তুত থাকি আমরা। কোরআন শরীফ পর্যন্ত হয়তো আস্তে আস্তে যাই। তো আমি তখন কোরআন শরীফ নেই, তারপর তো স্কুলের ব্যস্ততা শুরু হয়। তো পরে আমি যখন 6 মাদ্রাসায় ভর্তি, যখন আমি মাদ্রাসায় স্টার্ট করছি এপাশে আমি আবার নতুন করে
আবার এক মসজিদে, ওখানে মসজিদে আমি কোরআন শেখার জন্য একই সাথে গেছি। সকালবেলা এখানে কোরআন শেখার জন্য যাইতাম, আর তারপরে মাদ্রাসায় যেতাম। আর একটা ইন্টারেস্টিং আছে, যদিও আসলে ওই বয়সে কেমনে করছে আমি সত্যি বলতে নিজে জানি না। আমি কেমনে করছে সত্যি বলতে আমি নিজে জানি না, কারণ হচ্ছে আমি আবার ওখান থেকে এসে আমাদের কাপড়ের দোকান ছিল আর কি, সেখানে আবার আমি কাপড় বিক্রি করতাম। মানে জিনিসটা আমার এখন কাছে নিজের কাছেই মনে হয় যে আমি কেমনে করছি, আমি তো ছোট ছিলাম। তো আমি ওই স্কুল থেকে মাদ্রাসায় গেলাম, সেখানে যাওয়ার পরে আমি আবার ওই আমাদের একটা শপ ছিল আমাদের বজরগঞ্জ উপজেলা, ওখানে কাপড় বিক্রি হতো। কাপড় বিক্রি, আমার বাবা তো ওখানেই পাশেই এসি অফিসে কাজ করেন, আর আমি এবং আমার সমবয়স্ক দু একজনকে মিলে আমরা ওখানে কাপড় বিক্রি করতাম মাদ্রাসা শেষ করে এসে। আর সকালবেলা আমি আবার যেহেতু কোরআন শরীফ পড়ি নাই ছোটবেলায়, শুধু আমপারা পর্যন্ত পড়ছি, পরে কোরআন শরীফের ওখানে ভর্তি হই। আমার মনে হয় আমি দ্রুত শিখে ফেলি, এটার কারণ হচ্ছে আমি যেহেতু মাদ্রাসায় ভর্তি হয়েছি, সেখানে ব্যাকরণগত দিকটা আস্তে আস্তে আসতেছিল। আর আমি দেখতেছি যে মানে যেমন জবর মানে আকার পড়তে হবে, মানে পেশ যেটা সেটা মানে রস্য আকার পড়তে হবে, এই জিনিসটা যখন আমি ধরে ফেলছি তখন আমি দ্রুত কোরআন শরীফটা মানে মুখস্থ করা না, আমি মানে রিডিং পড়তে পারা যেটা, সেটা আমি দ্রুত করতে পারতেছি। তখন হয়তো আমার সবারই মনে করছে এত দ্রুত, হ্যাঁ। তো তখন ওই যে আকার মানে জবর মানে যে আকার হবে, এই ধরনের প্যাটার্নটা বুঝিয়ে ফেললে তো পড়াটা সহজ। তো ওই সময় আমি কনসেপ্ট তখন আমি রিডিং পড়াটা সহজ হয়েছে। তবে উচ্চারণগত দিকটা এখনো যে আমি বলবো যে খুব ভালো এরকম না, কারণ এটার জন্য আবার অনেক বেশি সময় দিতে হয়। আমার ইচ্ছা আছে যদিও বুড়ো হলে যদি কোরআন শরীফ হিফজ করতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা করবো আর কি উচ্চারণ সহ। যাই হোক, এটা ছিল একটা স্টোরি। আমি সেখানে স্কুল থেকে মাদ্রাসায় আসি, মাদ্রাসায় আসার পরে তখন আবার আমি দাখিল পর্যন্ত পড়ার পরে আমার মনে হচ্ছে যেহেতু আমি ডাক্তারি পড়তে চাই, আমি ইসলামিক শিক্ষাটা আমার মতো করে কন্টিনিউ করে যাব। আর হলো যে আমি তাহলে দুনিয়াতে কি জব করবো, তাহলে আমি ডাক্তার হওয়ার ট্রাই করলাম আর কি। আর এইটা আমার মধ্যে ঠিক হয়তো আমার ভিতর থেকেই যে বলে আসছে এরকম, এটা ফ্যামিলি অনেক সময় কে বলে ডাক্তার তো ভালো, এরকম অনেক সময় চলে আসে। আবার ডাক্তারি রচনা লিখতে লিখতেই মনে হয় যে না এই পেশাটা তো সুন্দর। শিক্ষক যেমন আমরা 4 বোন 2 ভাই, বাবা মা। আমি মাঝখানে, 2 বোন বড়, 2 বোন ছোট। এখন তো 2 ভাই হয়ে গেছি, মানে আমরা আগে তখন আমরা 5 জন ছিলাম, মাঝখানে আমি ছিলাম আর কি। ছোট ভাইটা বেশ ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে এর আগে যে 2 বোন ছিল তারা মেডিকেল মেবি পড়ে না, যার কারণে পরিবার থেকে হয়তো একটা চাহিদা ছিল যে আপনি মেডিকেলে পড়বেন এরকম। হ্যাঁ, মানে খুব প্রেসার না, বাট এটা গ্রো হয়ে আসছে যে হয়তো আমি ডাক্তার হবো। আমার নিজের ভিতরে একটা সময় মনে হয়েছে গিয়ে, আরো কারণে মনে হয়েছে যে এই প্রেসারটাতে মানে ইয়া করা যায়, ভালো আর্নও করা যায় এবং সবও পাওয়া যায়। মানে কারণ হচ্ছে যে এই পেশাটাতে তো মানুষকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে। কারণ এই অ্যাঙ্গেল থেকে আমার এক সময় মনে হয়েছিল, একটা সময় শিক্ষকও হতে চাইতাম। তো পরে সব মিলায় আসলে মানে ওই আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরে কলেজে ভর্তি হই, হওয়ার পরে আমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেই। কোথায় ছিল? আমাদের রংপুর সরকারি কলেজ, রংপুরে। এটা নাম আমরা শুনছি, টেস্ট করে সলভ করা। হ্যাঁ, তো রংপুর সরকারি কলেজে পড়তাম। তারপরে মেডিকেলের জন্য প্রস্তুতি নিলাম, 2বার প্রস্তুতি নিয়েছি, ফেল করেছি। মানে ফেল মানে চান্স পাইনি আর কি, ভালো মার্ক ছিল মোটামুটি, বাট চান্স পাইনি। তো তারপরে ভর্তিতে মনে হলো যে তারপর 11 সেশনে ভর্তি হওয়ার পরে আবার মেডিকেলে ট্রাই করি, একবার দেওয়ার পরে যে আমি আরেকবার ট্রাই করে দেখি কি হয়। তো ফাইনালি তারপরে হয় না, আবার ওখানে ব্যাক করি, তারপরে স্টাডি কন্টিনিউ করি। আমরা আবার শাগর স্যার এর কাছে আমরা এখন প্রক্রিয়া কাছ থেকে শুনতে চাই যে আপনার শুরুটা কেমন ছিল, একেবারে জানি এটা শুরু থেকে। আচ্ছা, ছোটবেলাতে না আমি একদম ছোটতে শান্ত ছিলাম, সবাই বলতো শান্ত। পরে যখন একটু একটু করে বড় হচ্ছিলাম তখন দেখলো যে আসলে শান্ত না, আমি আসলে একটু দুরন্ত টাইপের। মানে আমি নিজেও এটা ফাইন্ড আউট করি। একটু আগে আমাদের পিছনে রায়হান ভাই বলতেছিল আপনি খুব দুরন্ত টাইপ ছিলেন। হ্যাঁ, এটা মানে আমি এখন রিয়েলাইজ করি, এখন তো বুঝি, আমি এখন বুঝি যে আমি আসলে কতটা দুরন্ত ছিলাম। কিরকম আমাকে মানে একটা উদাহরণ দেই, বাসায় আমার টিউটর যেত, আমি গাছে চড়ে থাকতাম। আমাদের বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ ছিল, আমার রেগুলার রুটিন ছিল প্রতিদিন আমি ওই গাছটাতে উঠবো। না, আমি হচ্ছে 3 নম্বর। হ্যাঁ, সো অনেক ভাই বোন, কিন্তু মানে একটু কনজারভেটিভ ফ্যামিলি যেমনটা হয় আর কি সচরাচর, মানে মুসলিম ফ্যামিলি বাংলাদেশের যেটা হয় আমাদেরও ঠিক ওই রকমই। কিন্তু সেই জায়গা থেকে আমি দেখা গেল যে আমার ওই সবার ক্ষেত্রে যে বাধাগুলো ছিল আমার জন্যও ছিল, কিন্তু আমি দেখা গেলো তাও ওগুলো করতাম। দেখা গেলো যে আমার কোনো বোন হয়তো সাইকেল চালায় নাই, আমি ওই আমার ছোট ভাই যে বাইক যেগুলো বলে ওগুলো চালাইতাম। ওইভাবে যাওয়ার পরে আমি আমার হাই স্কুল লাইফ আমাদের মানে গ্রামেই শুরু ওইখানে। সো আমার ক্লাস 6 থেকে আমি একটু সিরিয়াসলি পড়াশোনা করছি। তারপরে এই তো মানে আমার কলেজ হচ্ছে রংপুরে এবং ইউনিভার্সিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আর কলেজটা কি? বেগম রোকেয়া কলেজ, হ্যাঁ, রংপুরে। একই বিশ্ববিদ্যালয় থেকে আসলে যাত্রা এরকম তো বলা চলে। হ্যাঁ, আমাদের তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমি তো প্রথমে বললাম যে আমি ডাক্তারি পড়তে চাইতাম। তো পরে
আমার মনে পড়ছে যে আমি আসলে ডাক্তারিতে আরেকটা কারণ আমার শিক্ষকরা আমাকে ইন্সপায়ার করছে, আমার ম্যাডাম ছিলেন। আমি আবার ওই সময়েও টিউশন করতাম, মানে আমি এই 9-10 এর সময়টাতেও টিচারদের বাচ্চাদের পড়াতাম আর কি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট ভাই, আমরা ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় মানে আমাদের হাতে সবচেয়ে সহজ উপায়ে টাকা ইনকাম করে একটা মাধ্যম টিউশন। তো আমার আসলে এটা একটু জানা দরকার আপনাদের কাছ থেকে, আপনারা যেহেতু অনেকটা বড় জার্নি শেষ করে এখানে আসছেন, তো আসলে এই যে ভার্সিটি লাইফে আসলে ইনকামটা করাটা কতটুকু জরুরি আমাদের জন্য, বা এটা আসলে সামনে আমাদেরকে আমার মনে হয় আরো আগে থেকে করতে পারলে ভালো। যেমন এটা আমার উদাহরণটা যে সবার জন্য ঠিক হবে এরকম, আমি তো ক্লাস 9 থেকেই শুরু করছি, যে আমার যেমন আমার শিক্ষকরা ছিল তাদের বাচ্চাদেরকে আমি পড়াইতাম। একটা ইন্টারেস্টিং বিষয় আমি অ্যাড করি, সেটা হচ্ছে সাগর স্যার এক ফ্রেন্ড কিছুদিন আগে ফোন দিছিলেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই ফ্রেন্ড কি আর্মিতে জব করে, তাই না? উনি সাগর স্যারের কাছে পড়বে, এই জন্য ওনাকে নিয়ে 6 মাস রাখছে এসএসসি পরীক্ষার আগে। ও হ্যাঁ, আমার বন্ধুকে পড়াতাম আর কি। মানে ওই সময় আমার আবার গ্রামে বাড়ি ছিল, তো শহরে আবার আসতে হতো দূর, তো আমার জন্য অসুবিধা। পরে আমাদের চুক্তি হয় এরকম, তাহলে আমি ওকে পড়াবো, ওর মানে ভাই বোন আছে পড়াবো, আর ওদের বাসার একটা রুম আছে ওটাতে আমরা থাকবো। আর আমরা ওই সময় আবার প্রিপারেশন নিচ্ছিলাম, কোচিং টুচিং ছিল আমাদের, বারবার যাওয়া মাদ্রাসা পড়ে আবার কোচিং এর জন্য আসা কষ্টকর ছিল। আমার বন্ধুরা মিলে সবাই মিলে তখন শহরে কোনো একটা জায়গায় সেটেল হয়ে যায়, আমি আবার ওইখানে হই, আর ওকে আমি একটু দেখা দিতাম। ফ্রেন্ড সার্কেলে দুই একজন অনেক ভালো বুঝাতে পারে, তাদেরকে সবাই চায় যে আমাকে একটু পড়াটা বুঝাতে। আমি মনে হয় ওই সময় একটু ভালোই পারতাম, এখন আমি মানে আরো একটু দুষ্ট হয়ে গেছি আর কি। তখন মোটামুটি আমার মনে হয় ওইখান থেকে আমি যখন কলেজে আসলাম, কলেজ থেকে তো ইউনিভার্সিটি, প্রথম প্রশ্ন মনে হয় ছিল যে আমরা কিভাবে একসাথে হলাম, তারপরে ইনকামের প্রশ্নটা আসি। ইউনিভার্সিটিতে আসার পরে তো একটা বিষয়কে আমি তো আগে থেকে একটু হেবিট ছিল, টুকটাক মানে টিউশন করাতাম, ভালো লাগতো, খারাপ না আর কি, এনজয় করতাম। তো এখানে ইউনিভার্সিটি এসেও টুকটাক টিউশন করানো, তারপরে টিউশন করানোর ফাঁকে কেন জানি আমার ভিতরে ওই সাংগঠনিক একটু ভিন্ন পড়াশোনার বাইরের কিছু কাজের অ্যাক্টিভিটির সাথে মানে যুক্ত হতে ভালো লাগতো। তো ইউনিভার্সিটির পড়াশোনার পাশাপাশি শুরুর দিকে আবার খুব ভালো করতেছিলাম রেজাল্ট, পরে আসতে সাংগঠনিক কাজে এসে কিন্তু রেজাল্ট কিছুটা কমেও আসছে, এটাও বাস্তবতা। অন্যদিকে হয়তো অন্য পাশে ফোকাস। তখন আমি আবার সংগঠন করি, আমরা নিজেরাই শুরু করি ইউনিভার্সিটিতে, যেহেতু ইউনিভার্সিটির আমাদের ক্লাবটার নাম ছিল ক্রিয়েটিভ সোসাইটি নামে, নিজেরাই স্টার্ট করি এটা। মূলত আমি আগে ডিবেটিং ক্লাবে টুকটাক মানে জয়েন করছিলাম, তারপরে আমার মনে হলো যে ডিবেটিং তো একটা দিক নিয়ে কাজ করে, আমার মনে হয় উপস্থাপনা, প্রেজেন্টেশন, তারপরে কিছু ইংলিশ এবং গ্রাফিক্স এর স্কিল, সফট স্কিল, এগুলো নিয়ে কিছু কাজ করা উচিত। তখন আমার মনে হচ্ছে যে আমরা বন্ধুরা মিলে এরকম কিছু একটা করি। আমাদের শিক্ষকও ছিলেন আমাদের সাথে, মিলে আমরা শুরু করেছিলাম। তো ওই সংগঠনে গিয়ে কিন্তু ভবিষ্যতে পরিচয় হয় যে ও ওই সংগঠনের মেম্বার হয়। তো আমরা তখন ওইখানে সংগঠনের সেশন নিতাম, যে এরকম আমাদের একটা স্লোগান ছিল লার্ন, টিচ, অ্যাপ্লাই। তো আমরা আবার সবাই মিলে এটা খুব জোরে উচ্চারণ করে বলতাম। মানে আমাদের একটা মাঠ ছিল, মানে ক্যাফেটেরিয়া চত্বর, ওইখানে সবাই রাউন্ড হয়ে বসতো। সেখানে আমরা আবার ওই মানুষের ফ্ল্যাট গেট ওপেনিং বলি না আমরা, যে কথা বলার জন্য সাহস তৈরি হয়, এই জন্য তাকে বললাম যত জোরে ইচ্ছা তুমি এটা চিল্লাই বলো। তো আমরা সবাই মিলে 1 2 3 লার্ন, টিচ, অ্যাপ্লাই সবাই বলে। তখন পুরো ক্যাম্পাসের মনে, আমাদের বেশি বড় ক্যাম্পাস না, 75 একরের মতো, আশেপাশে অনেক দূর পর্যন্ত সাউন্ডটা শোনা যেত। তো অন্যান্য স্টুডেন্টরা মনে করতেছে এখানে কি হচ্ছে। তো এটা আমাদের একটা অ্যাটেনশন, অন্যদের অ্যাটেনশন সিক করার অপশন ছিল, যাতে স্টুডেন্টরা আসে। তো ওরা তখন মনে হয় এটা ও বলতে পারে, ওরা দেখে মনে হয়। আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে আসি, সো আমার কিন্তু তখন ফোন ছিল না, স্মার্টফোন ছিল না, তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো ধারণাও নাই। ইউনিভার্সিটিতে এসে তো আমার আব্বা বলছিল যে ইউনিভার্সিটি চান্স, মানে 2017-তে আমাদের ইউনিভার্সিটি লাইফ যাত্রা শুরু। আমার স্মার্টফোন না থাকে একটা অবাক করা বিষয়। হ্যাঁ, না আমার ছোট ভাইয়ের ছিল, তো আমার ছিল না। মানে তো আব্বা বলছিল যে ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর আমাকে ল্যাপটপ কিনে দিবে, তাও ফোন দিবে না, কারণ ল্যাপটপে আমি আমার কাজ সারতে পারবো, সময় নষ্ট হবে আর কি ফোনে, এই কারণে। তো হচ্ছে ল্যাপটপ দেওয়ার পর আমি ভাবছিলাম যে কোথায় যাব, কোথায় গেলে শিখবো। তো আমি আমার সিনিয়র 2-1 ভাইয়ের কাছে গিয়ে শিখছিলাম, তো ভাই কিভাবে কি করবো না করবো। তো আমি দেখছিলাম সাগর স্যার কিন্তু খেয়াল করছিল বিষয়টা। তো আমার যে ফ্যাকাল্টি লাইফ অ্যান্ড আর্ট সায়েন্সেস, ওই ফ্যাকাল্টির এক ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের এক ফ্রেন্ড, ও দেখি আবার সাকিব, ও দেখি আবার ক্রিয়েটিভ সোসাইটিতে যায়। তা আমি আবার বললাম যে ওখানে কি শেখায়, তা বলতেছে এই জিনিস শেখায়, কম্পিউটার বিভিন্ন সফট স্কিলস, প্রেজেন্টেশন, আইডিয়া জেনারেশন। আমি বললাম আমি কি যেতে পারবো? হ্যাঁ চল আমার সাথে যাবি। পরের দিন আমি ওর সাথে ওখানে যাই, গিয়ে ওইখানে কিন্তু শেখা, সাগর স্যারের হাতেই আমার বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শেখা। আমার টুকটাক প্রথম দিকের যে ডিজাইন গুলো বিডি অ্যাসিস্ট্যান্টে যেত আমার করা আছে কিছু, তারপর হচ্ছে ভিডিও স্ক্রাইবে ভিডিও করা। সো সাগর স্যারের হাত ধরে শেখা আমার, মানে স্যার শব্দটা এখানে থেকে যুক্ত হয়েছে আর কি। মানে সাগর স্যার কিন্তু আসলে অনেক ভালো একজন টিচার, আসলে উনি শেখায়, আমি ওনাকে আমার মেন্টর হিসেবেই মানি। কথা বলতেছিলাম যে
তখন ওরা আমাকে জিজ্ঞেস করতেছিল কেন আপু ভাইকে স্যার বলে, আমরা তো ক্লাবে সচরাচর বড় ভাইকে ভাইয়া বলি, ভাই বলি, কিন্তু স্যার কেন? আমাদের ওইখানে একটা প্রফেশনাল প্র্যাকটিস করতাম আমরা, মানে আমাদের সংগঠনটা এরকম ছিল। আমরা তো একটা বিজনেস স্টার্ট করছিলাম, ওটা থেকে এখনো আছে বিডিএস নাম। তো হ্যাঁ, তো ওইখানে আমাদের একটা প্র্যাকটিস ছিল যে ঠিক আছে তুমি অফিসে কাজ করতেছো, তাহলে কেমন করে অ্যাড্রেস করবা, মানে বসকে বা কি, এই প্র্যাকটিসটা করতে হবে। তো তখন আস্তে আস্তে একে অন্যকে আমরা স্যার, মানে যেহেতু প্র্যাকটিক্যালি বাংলাদেশে এটা হয়, তাই তো, মানে যে স্যার সিনিয়রদেরকে স্যার সম্পর্কে এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো তখন আমরা জুনিয়রদেরকে আর সিনিয়রদেরকে স্যার বলতে হইতো, মানে প্র্যাকটিসের জন্য। তো ওই প্র্যাকটিসটাই আর কি রয়ে গেছে এখনো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ভাইয়া এবং আপু দুজনের কাছে, যেহেতু ভাইয়া নিজে এই আপনাদের ক্লাবটা নিজে খুলছে এবং আপনি সেই ক্লাবের মেম্বার হয়েছেন, এই যে ক্লাব করা বিশ্ববিদ্যালয়, এটা আসলে কতটুকু জরুরি, বা আপনার এখন এই যে অবস্থায় আছে এখন কি মনে হচ্ছে আসলে আপনার যে ওইটা মানে ডিসিশনটা কতটুকু সঠিক ছিল বা কতটুকু মানে ইমপ্যাক্ট করছে আপনার লাইফে? হ্যাঁ, তুমি বলতে পারো। আচ্ছা, আমার কাছে মনে হয় পড়াশোনার পাশাপাশি যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোতে অ্যাক্টিভ থাকে এরা জীবনে অনেকটা পথ এগিয়ে যায় আমার কাছে মনে হয়। কারণ আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই। এমনিতেই তো বাচ্চাদেরকে আমরা যখন বড় করি পারিবারিকভাবে অনেক মানে শিক্ষার কিন্তু ঘাটতি থাকে, এবং আমার কাছে মনে হয় এটা একটা ঘাটতি। বাচ্চাদেরকে আমরা অনেক বেশি আদরে বড় করি, অনেক কাজ করতে দিতে চাই না, হ্যাঁ, অনেক বেশি প্রেশার নিতে দিতে চাই না। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করার সাথে হয় কি, সামাজিক অনেক জিনিস তার চোখের সামনে ফুটে ওঠে, সামাজিক অনেক কাজ করার প্রতি আগ্রহ জানায়, মানুষের প্রতি যে মানবিকতা, মানবিক গুণগুলোর বহিঃপ্রকাশ ঘটে মনে হয় এই বিভিন্ন ক্লাব বলেন সাংগঠনিক কাজগুলো করার মাধ্যমে। তো আমার কাছে এটা মনে হয়। এবং আমার কাছে সবসময় একটা জিনিস মনে হয়, যারা ছোটবেলা থেকেই বলতে গেলে যদি ইন্টার হতে পারে বা ইউনিভার্সিটির শুরু থেকেই বিভিন্ন টিউশন বলেন বা যেটাই পার্ট টাইম জব হতে পারে, কোনো কাজকে ছোট মনে না করে সে যেন যে যাচ্ছে করছে, এটা আমার মনে হয় তার বড় কিছুর দিকে আগানোর যে ছোট ছোট ধাপ, এটা একটা ছোট ছোট ধাপ, সিঁড়ি হতে পারে এগুলো। আমার কাছে মনে হয় এটা করা জরুরি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সাংগঠনিক কিছু কাজের সাথে ইনভলভ থাকার সুবিধা হচ্ছে মানসিক, মানে অনেক ধরনের, অনেকে ডিপ্রেশন থাকে, মানসিক চাপ থাকে, এগুলোও কিন্তু রিলিজ হয়। যদি আমি পড়াশোনাতে খারাপ করি, রেজাল্ট হয়, স্যার বকা দিল, অনেকে কিন্তু ডিপ্রেশনে চলে যায়। ব্যক্তিগত অনেকের সাথে রিলেশন সেন্ট্রিক অনেকে ডিপ্রেশনে থাকে। আমি দেখছি যারা সংগঠন করে ক্লাবে যুক্ত থাকে তারা কিন্তু একটা টাইমে আবার তাদের একটা সার্কেল তৈরি হয়। এই সার্কেলে আমরা যেমন আমাদের একটা ভালো সার্কেল ছিল, 5-7 জন একসাথে যখন রাস্তা একদম ব্লক হয়ে যেত মিছিলের মতো, আমরা যদিও মানে কোনো পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম না, বাট আমরা 5-6 জন যখন যাইতাম আমাদের অনেক মানুষ চিনতো, মানে খুব ভালো লাগতো। এই যে একটা কমিউনিটি বিল্ড হলো, তাহলে একে অন্যের সাথে অনেক আইডিয়া এক্সচেঞ্জ হয়, এবং এতে করে মানসিক ডিপ্রেশনও কিন্তু অনেকের এই স্টুডেন্ট লাইফে অনেকে আত্মহত্যা করে না, সুইসাইড করে না। তো আমি যে এরকম সাংগঠনিক মানুষকে খুব কম দেখছি আমার এক্সপিরিয়েন্সে, যে তারা এই ধরনের অ্যাটেম্প কম নেয়, কারণ তাদের মধ্যে আসলে প্রেশার রিলিজের কিছু অপশন থাকে। কারণ কেউ বিতর্ক করে তাহলে তার ভিতরের যে একটা অতৃপ্তি সেটা কিন্তু তার বিতর্কের মধ্যে দিয়ে বের হয়ে আসে। তার যে পড়াশোনার যে ঘাটতিটা, অনেক সময় রেজাল্ট খারাপ থাকে, সেটার কারণে অনেকে ডিপ্রেশনে চলে যায়, ফ্যামিলির আর্থিক সমস্যার কারণে ডিপ্রেশনে চলে যায়, অনেকে থাকে। ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ডিপ্রেশনে ভোগে, অনেকেই। আসলে বাস্তবতাটাকে সে চোখে দেখতে পারে না, আমার কাছে এটা মনে হয়। ডিপ্রেশন বলে আমার কাছে মানে আমার অনেক সময় মনে হয় যখন একটু খারাপ লাগে, আমি তখন আল্লাহর কাছে সব বলি, হ্যাঁ, যে আল্লাহ তুমি এটা সব সমাধান করে দাও, আমি এত চিন্তা নিতে পারবো না, আমি আমার কাজ করে যাচ্ছি। মানে এটা হ্যাঁ, এটা আমি সাগর স্যারের সাথে এটা শেয়ার করি অনেক সময়। আমি আমার মনে হয় সাগর স্যারের কাছে একটা ভালো শেখার জিনিস, সেটা হচ্ছে আমি কখনোই ওনাকে প্রেশার নিতে দেখি না। আমাদের কিন্তু বিজনেস বলেন বা আসলে অনেক কাজের সাথে যুক্ত থাকতে হয় এবং অনেক কাজ করতে হয়। সো আগে তো আমারও মানে খারাপ লাগতো শুরুতে যখন ছোট ছিলাম আর কি, এখন তো ধীরে ধীরে বড় হচ্ছি। সো এটা ওনার কাছে একটা শিক্ষা আমার, যে প্রেশার নেয় না। হ্যাঁ, উনি বলে যে আল্লাহ দেখতেছে, উনি যেভাবে চাচ্ছে সেভাবেই হবে, ইনশাআল্লাহ আমি কাজ করে যাচ্ছি। তো আমার কাছে মনে হয় ডিপ্রেশন বলে ওয়ার্ড এটা থাকাই উচিত না, এবং হচ্ছে একটু রিলিজিয়াস মাইন্ড বা হচ্ছে একটু হ্যাঁ নিজের কাজটা সৎভাবে করে যাও, আমি সবসময় এটা বলি। রিলিজিয়াস প্র্যাকটিস থাকলে বা যায় ধর্ম অনুসরণ করে, আর দ্বিতীয় হলো যে কমিউনিটির সাথে যদি কানেক্ট থাকে, যে এরকম সাংগঠনিক কাজের সাথে, এইটা। তবে মানে যেটা বাস্তবতা হচ্ছে যে অনেক সময় আমি বলি না যে ইউনিভার্সিটিতে যদি একটা 4 বছর একটা গরুও ঘাস খায়, সেও শিক্ষিত গরু হিসেবে বের হয়, তাই না? মানে বাস্তবতা হচ্ছে এখানে একটা পরিবেশ তাকে নিতে হবে। কিভাবে নিতে হবে? আমি শুধু তার মানে ইট ডাজন্ট মিন যে আমি শুধু বসে থাকবো ইউনিভার্সিটি, ক্লাস শেষে গিয়ে পুকুর পাড়ে বসে, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে আমি এর অন্যান্য কি কি এলিমেন্টস আছে সেটা আমি নেওয়ার চেষ্টা করবো। যেমন হলো বিশ্ববিদ্যালয়ের সংগঠন হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সুযোগ থাকে, খেলাধুলা থাকে, তারপরে আমাদের অনেক ধরনের ইভেন্ট থাকে, সেমিনার থাকে, এগুলোতেও অ্যাটেন্ড করা, মানে একদম
তাহলে আমি পরিবেশটা পাবো। আমি যদি ক্লাসে যাই, আসার পরে একটা সময় হয়তো চায়ের আড্ডাতে থাকলাম, তার মানে পুরো পরিবেশটা, ওটাও একটা পার্ট, আমি হয়তো চা খাবো, সমস্যা নেই। নেটওয়ার্কিং এর খুব ভালো একটা জায়গা, কারণ হচ্ছে যখন মানুষের নেটওয়ার্ক বাড়ে তখন অনেকগুলো ডোর ওপেন হয়ে যায়। তখন একটা ক্লোজ হচ্ছে, তখন আমার চিন্তার কোনো কারণে আমার একটা ওপেন হয়ে যাচ্ছে। আমার একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে আসি, ক্রিয়েটিভ স্টোরিতে জয়েন হওয়ার আগে আমি কিন্তু মোটামুটি যে সংগঠনগুলো আছে আমাদের, বিভিন্ন আর্ট ক্লাব হাবিজাবি অনেক ছিল, আমি যাইতাম। তো আমি দেখতাম ফার্স্ট সেমিস্টারে ইউনিভার্সিটি সবাই আমাকে চেনে, আমার ডিপার্টমেন্টের স্যার বাদেও সব ডিপার্টমেন্টের স্যার আমাকে চেনে, আমাকে ডাকতেছে, কথা বলতেছে। সো এটাও একটা কারণ যে আমি ওই সংগঠনগুলোতে গিয়ে যাওয়ার পরে কাজগুলো করতাম, অ্যাক্টিভলি করতাম। তো এটা আরেকটা বিষয় মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে সব সংগঠনে যুক্ত হওয়ার থেকে যে কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ। পরে অবশ্য আমি ফাইন্ড আউট করে দেখেছি যে সব জায়গায় যাওয়ার থেকে একটা স্পেসিফিক জায়গায় যাওয়া, যেখানে গেলে আমি শিখবো এবং ওইটা আমি ফ্লারিশ করতে পারবো। স্পেসিফিকভাবে আসলে সিদ্ধান্তটা কিভাবে নিবে? যদি আমাদের বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ভাবতেছে যে না আমি কোন একটা, একটু ফোকাস থাকতে হবে। যেমন অনেক সংগঠন থাকে, তো অনেকের আবার হ্যাবিটটা কি আছে, এট এ টাইমে অনেক সংগঠনের সাথে যুক্ত থাকে, এতে করে কোনোটাতেই প্রপার টাইম দিতে পারে না, ফোকাসও হইতে পারে না, তো রেজাল্টও খারাপ হয়ে যায় ইনফ্যাক্ট। তো মানে আমি যেমন যখন ডিবেট করছি তখন ডিবেটের সাথে যুক্ত ছিলাম, তখন আবার যখন আমরা এই সংগঠন করি তখন কিন্তু অন্য কিছুর সাথে ছিলাম না। আমি যেমন ওই যে ভলান্টারি সংগঠনগুলোর সাথেও ছিলাম, যেমন আপনার টিআইবির ইয়েস ম্যাম একটা নামে একটা ইয়ুথ উইং আছে, তারপর ভিবিডি যেমন ভলান্টিয়ার ফর বাংলাদেশের ভলান্টিয়ার ইউনিট ছিল, সেটাতে যুক্ত ছিলাম। বাট সবগুলো আমি একসাথে করিনি প্রপারলি, করে যে মানে একই দিনে আমি সবগুলো ইভেন্ট করতে পারবো না। তো এই দুই একটার সাথে আমি স্কিল রিলেটেড ফোকাস থাকলে, আর বাকিগুলোর সাথে আমি হয়তো টাইম বিং জন্য যুক্ত হলাম বা পরে যুক্ত হলাম, এরকম করে রেগুলার বেসিসে হয়তো আমি মেনটেন করতে পারি। বাট আলটিমেটলি ইউনিভার্সিটি ভর্তি হওয়া তো আমার একাডেমিক এক্সেলেন্সির জন্য না, আমি যে ওখান থেকে অন্য ব্যাকগ্রাউন্ডটাকে বেশি ফোকাস করবো এরকম না। তো এটা অনেক সময় এটা কারণ হয়ে দাঁড়ায় যে অনেক কিছুতে যুক্ত থাকে, দু একটার সাথে ফোকাস করে আমি একাডেমিক এক্সেলেন্সিটা তো আমাকে নিতে হবে, সেটাও থাকা। এখানে একটা পয়েন্ট আমি আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো যে ম্যাক্সিমাম শিক্ষার্থী কি ভাবে যে আমি যদি এরকম এই অ্যাক্টিভিটিস গুলোর সাথে যুক্ত হই তাহলে আমার সিজিপিএ কম হয়ে যাবে বা আমার জিপিএ কমে যাবে, যার ফলে আমার হয়তো বা সামনে ক্যারিয়ারে অনেক বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তো এই জায়গাতে আসলে এইসব কারণে কিন্তু অনেক শিক্ষার্থী আসলে ডিসিশন নিতে পারে না, ডিপ্রেশনে ভুগতে থাকে। এটা নাকি না, কিন্তু আসলে খুব বেশি সময় যায় না ইউনিভার্সিটিতে, আসলে যে পড়াশোনা অনেক কম করে, যদিও করা উচিত অনেক বেশি, কারণ আমার মনে হয় যে 4 বছর বা 5 বছর সময় এইটাকে যদি আমরা প্রপার ওয়েতে কাজে লাগাই তাহলে অনেক কিছু শেখার আছে এবং দেশকে দেয়ারও আছে। সো আসলে প্রচুর সময় হাতে থাকে। এই আমাদের স্যাররা বলে প্রতিদিন যদি 1 ঘন্টা করে কেউ পড়াশোনা করে সে ডিপার্টমেন্টে ফার্স্ট হবে। সো আসলে কিন্তু পড়ে না সবাই, পড়ে না। সো ক্লাস কিন্তু আমাদের সবসময় থাকেও না। সো আমরা যদি একটা যে এই সব অর্গানাইজেশনটা ভালো করছে, এটাতে গেলে আমার হয়তো মানসিক প্রশান্তি হবে, আমার অনেক কিছু শিখতেও পারবো, আমি শেখাতেও পারবো, তাহলে একটাতে 2টাও না হোক, একটাতে অ্যাটলিস্ট যুক্ত থাকতেই পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাইবো মানে এই টপিক ধরে, এটাই লাস্ট এই টপিকের মধ্যে, সিজিপি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, নাকি আসলে আমরা অন্যান্য দিকে বেশি ফোকাস হয়ে আমরা অন্য লাইফের দিকে বেশি ফোকাস হওয়া উচিত? এটা আমি জানতে চাচ্ছি। এটা খুবই কমন প্রশ্ন বর্তমানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই বিষয়গুলোর প্রতি আগ্রহ বেশি। আসলে আমি কোন দিকে ফোকাস, সিজিপি এর দিকে নাকি? বাস্তবতা হচ্ছে সিজিপি হচ্ছে যে মান সম্মান রক্ষার জন্য প্রধান জরুরি হয়ে যায় আমাদের সামাজিকতায়। যেমন হচ্ছে যে ভাই তোমার রেজাল্ট কত বা অমুকের রেজাল্ট কত, এটা তো আমাদের একটা প্রেস্টিজ ইস্যু দেখে আমি দেখি অনেকটাই হয়ে গেছে। আমি কতটুকু শিখতেছি সেটাও বেশি ইম্পর্টেন্ট থাকে না, তার থেকে বলে যে আমি যেন বলতে পারি এটা হচ্ছে। তো সিজিপিএটা ইন টার্মস অফ একটা ইম্পর্টেন্স তো ডেফিনেটলি আছে। সিজিপিএ ভালো থাকা মানে তো সে ভালো করেছে তার ফলতে হতে পারে, অথবা সে ভালো করে নাই না বুঝেও ওইটা যেটা দেখেছে সেটা ওখানে গিয়ে মানে মাইন্ড দিয়ে কপি করেছে। আমি এখানে দেখলাম পিকচারটা, ওখানে আমি সেম পিকচারটাকে খেয়াল করে করে দিয়ে দিলাম, এতেও রেজাল্ট কিন্তু ভালো হয়। কিন্তু ওই রেজাল্ট যেটার বুদ্ধিবৃত্তিরও কিন্তু পার্থক্য হয়। তার মানে একটা ধরে নেওয়া সিজিপিএটা ভালো হওয়াটা অবশ্যই ভালো, কারণ এতে করে সে যদি ভালো করার চান্সটা বেড়ে গেল। দুজন ব্যক্তি 3.5 সিজিপিএ পেয়েছে ফর এক্সাম্পল, তাহলে দুজন ব্যক্তির মধ্যে অ্যাটলিস্ট একজন ধরে নেওয়া যায় সে আসলেই মেধাবী, আরেকজন হয়তো মেধাবী না হলে না বুঝেও ওইটুকুকে গিয়ে উঠে দিয়ে হয়তো রেজাল্টটা এভাবে করেছে, চান্সটা তো বেড়ে গেল। 1 2 নম্বর হচ্ছে যে সিজিপিএ এখন খারাপ হলে করণীয় কি? খারাপটা কি খুব খারাপ? খারাপ না, অনেক মানুষই দেখেছে আমাদের এখন ইউনিভার্সিটি যখন বের হয়েছি অনেকে আছে যাদের সিজিপিএ খারাপ, তারা কিন্তু যাদের সিজিপিএ ভালো তাদের থেকেও বেশি প্রফেশনালি ভালো করছে। অবশ্যই অবশ্যই। সো তার মানে সিজিপিএটা যদি খারাপও হয়, এটা ক্যাটাগরি এমন না যে সে আসলে ব্যক্তি হিসেবে প্রফেশনালি কিংবা তার মেধাবী হিসেবে সে খারাপ, মানে মেধায় সে পিছিয়ে, বিষয়টা এরকম নয়। আর সিজিপিএ ভালো হওয়াটা ডেফিনেট একটা প্লাস পয়েন্ট। আর যদি তার আরো ব্যক্তিগত অন্যান্য জায়গায় এক্সেলেন্সি থাকে
তাহলে এটা তো অবশ্যই তার জন্য বেটার। অনেকে আছে যাদের রেজাল্ট, অনেকে ড্রপ আউটও হয়েছে, করে অনেক ভালো করছে না প্রফেশনালি, কারণ পড়াশোনার সিস্টেমটা আমাদের এতটা মানে সবকিছু মিলে আমার কাছে এখনো মনে হয় যে এটা অনেক দূর ডেভেলপমেন্টের দরকার আছে, এটা সংস্কার দরকার আছে। কারণ আমরা ইউনিভার্সিটি পর্যায়ে অনেকে, আমি আমার ইউনিভার্সিটিতে পড়েছি, অনেকে পড়েছে, আমি অনেকের সাথে পরিচিত, যেহেতু এই সার্কেলে আমরা ইউনিভার্সিটির বিভিন্ন ফ্রেন্ড থাকতো বিভিন্ন জায়গায়, সবাই না সবাই বলে যে ইউনিভার্সিটি পড়াশোনাটা ভালো লাগে না। কেন ভালো লাগবে না? মানে ভালো লাগে না বেশিরভাগ ক্ষেত্রে অল্প কয়েকজন ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টদের জন্য, তার যারা রেজাল্ট করে আসছে, যারা 3.89 পেয়েও মনে হচ্ছে যে রেজাল্ট খারাপ হয়েছে আমার, মানে তাদের হিসাব বাদ, আমি এভারেজে বেশিরভাগ স্টুডেন্টের কাছে তাদের কাছে মনে তৃপ্তি নিয়ে পড়াশোনাটা কিন্তু হয় না বাংলাদেশের অনেক জায়গায়। আমি সব ইউনিভার্সিটিতে যাইনি, এটার কারণ হচ্ছে সিস্টেমটা আমাদের অতটা ভালো নয়। কারণ এডুকেশন মানে পড়াশোনার সিস্টেমটাতে আমার মনে হয় অনেক বেশি সংস্কার দরকার আছে। কারণ হলো যে এটা অনেকটাই হচ্ছে যে অনেক শিক্ষক আছে শুধুমাত্র শীট আসছে, শীট দেখেই পড়িয়ে যাচ্ছে, মানে পিছনে স্টুডেন্টরা ফান করতেছে, এভাবে টিচার হচ্ছে তার সিজিপি এর মাধ্যমে। হ্যাঁ, শিক্ষক তাহলে সিজিপি কিভাবে গেইন করতেছে, মুখস্থ করে তো গেইন করতেছে, যার ফলে সে তো সেটাই আউটপুট দিবে, খুব স্বাভাবিক। মানে এটাই বাস্তবতা, ইন্টারেক্টিভ নিয়ে নাই। কিন্তু অনেকে আবার এমনও আছে খুব আন্তরিক, খুব চেষ্টাও করে, আবার কারিকুলামটা এমন ভাবে ডিজাইন করা উনি চেষ্টা করলে ওটার বাইরে বের হইতে পারে না আর কি। হ্যাঁ, এরকম এডুকেশন সিস্টেমটাতে প্রবলেম আছে। এটা যদি ঠিক করা যায় তাহলে সবাই ভালো করতো, তার মতো করে ভালো করতো। তাহলে কেন একজন মানুষ ড্রপ আউট হয়েও এত সুন্দর ভালো প্রফেশনালি গেইন করলো, রেজাল্ট এত পিছনে, অথচ গেইন করলো কেন? তার মানে আমাদের ওকে যে সিস্টেমে পড়াইছি সেটার সিস্টেমটা ওর মতো হয় নাই। তার মানে এই জায়গায় একটু চেঞ্জেস নিয়ে আসতে পারলে আমার মনে হয় সিজিপিও ম্যাটার একটা, বাট অবশ্যই আমাদের এডুকেশন সিস্টেমটা বড় ম্যাটার, মানে এটা চেঞ্জ দরকার আছে আসলে। আমি এবার আপুর কাছে আসবো, সেটা হলো যে আপু, এই যে আপনি তো ভার্সিটি লাইফে শেষ প্রায় হয়ে গেছে অলরেডি, তো ভার্সিটি লাইফে অলরেডি অনেক টাকা পয়সা ইনকামের সাথে অনেকভাবে আপনি যুক্ত হয়ে গেছেন। তো এখানে আমার একটা প্রশ্ন হলো যে এই যে আপনার এই কার্যক্রমগুলোতে ফ্রেন্ড আসলে কতটুকু সাপোর্টিভ ছিল ভার্সিটি লাইফে? আচ্ছা, শুরুতেই বলি যে আমি যখন 17 সালে আমি ইউনিভার্সিটিতে প্রথম যাই, সেকেন্ড সেমিস্টার থেকে আমার ভিডিও অ্যাসিস্ট্যান্টের সাথে পথ চলা শুরু। আর মনে হয় 2018 সাল থেকে আমাদের কিছুটা আর্নিং আসে, তাই না সাগর স্যার? অল্প কিছু আর্নিং শুরু হয় প্রতি মাসে। সো শুরু থেকে আমি আবার ইউনিভার্সিটিতেও সিআর ছিলাম। আচ্ছা, এটা বলে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সব জায়গাতেই আমার ক্যাপ্টেন যেখানে বা সিআর থাকা আর কি। সো শুরুর দিকে ধীরে ধীরে যখন করোনার আগ পর্যন্ত আমার ফ্রেন্ডরা সবাই ভাবতো যে আমি হয়তো সিআর, এই জন্য আমাকে আমার ডিপার্টমেন্টের স্যার চেনার পাশাপাশি অন্যান্য স্যাররা চেনে, সবাই ওইটা ভাবতো ওইটা অ্যাডভান্টেজ। কিন্তু ওইটা আসলে না, আমরা অনেক অ্যাক্টিভিটিস করতাম। আমি 2018-তে যেমন কি বলে ওয়াই গ্যাপের ট্রেনিংয়ে আসি, অস্ট্রেলিয়ান একটা ওদের আর কি ওয়াই হার নামে ওরা তখন বাংলাদেশে ওটা লঞ্চ করে, ওইটাতে ট্রেনিং করি। তো ওই থ্রুতে বাংলাদেশের অনেক কর্পোরেট সেক্টরের লোকজনের সাথে পরিচয় হয়। সাগর স্যার আমাকে নিয়ে আসেন ওখানে। তারপর সাগর স্যারও তো আগে থেকে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যেতেন। সো ওই কানেকশনগুলো তো আমি অটোমেটিক ওনাদের থ্রুতে পেয়ে যাই, তাদের সাথে যোগাযোগ হয়, চেনে, তাদের মাধ্যমে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা চেনে। সো আমার ফ্রেন্ডরা ভাবতো যে হয়তো সিআর হয়েছি এই জন্য আমাকে চিনতেছে। সো এটা ওদের একটা হচ্ছে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। সো ডিরেক্টলি একজন বললেও ফেললো যে সিআর হয়ে অনেক কিছু তোরা সিআর হতে হবে না। যাই হোক, আমার মানে কোঅর্ডিনেটর যে ম্যাম ছিলেন উনি অনেক হেল্প করছেন। আমার স্যার ম্যামের অনেক সাপোর্ট ছিল আর কি। কেমন সাপোর্ট যে আমাদের তো বিজনেসের পারপাসে বিভিন্ন প্রোগ্রামে যেতে হতো। ইভেন আমি যদি বলি আমার রংপুরে এমন কোনো সরকারি বেসরকারি অফিস নেই যেখানে সরাসরি গিয়ে মার্কেটিং করে নিই। আমি মার্কেটিং করতাম, মানে সরাসরি কথা বলতাম আর কি। সো এই পারপাসে আমাকে সময়ও দেওয়া লাগতো। সো অনেক সময় আমার ক্লাস টেস্ট, মিড টার্ম দেখা গেলো রাইট টাইমে দিতে পারছি না, পরে স্যার ম্যামদেরকে বলার পর তারা আমার অন্য সময় পরীক্ষা অ্যারেঞ্জ করে অন্যদের সাথে যাদের মিট যায় আর কি। অনেক বেশি সাপোর্ট করছে, কারণ অনেক বেশি বলবো না, মানে যে দুই একটা ক্ষেত্রে হয়েছে স্যারদের সাপোর্ট পাইছি আর কি। আমি নিজে অনেক বেশি সাপোর্ট পাই, এইজন্য ডিপার্টমেন্টে দেখা যায় দুই একজন থাকেন যারা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি আর কি থাকে। হ্যাঁ, আমার কোঅর্ডিনেটর ম্যাম সাপোর্ট করছে, আর দুই একজন স্যার ছিলেন। ইভেন আমার স্যার দুই একজন এখনো আমার ক্লায়েন্ট, রেগুলার আমাদের থেকে সার্ভিস নেন, আমাদের প্রিমিয়াম ফ্রুটস থেকে ফ্রুটস নেন। সো এটা ভালো লাগার আর কি যে তারা পছন্দ করছে। সো ফ্রেন্ডের দিক থেকে আমি আসলে সাপোর্ট পাইনি। আমার এক ফ্রেন্ড ছিলেন, বান্ধবী, ও পজিটিভ ছিল বিষয়টাতে। অনেকে যখন আমার মানে একটু দেখা গেল যে পজিটিভভাবে নিচ্ছে না, ভাবছে যে হয়তো পপি হয়তো আগায় যাচ্ছে, ও দেখা গেল যে সাপোর্ট দিত। আমার ফ্রেন্ড জাফরিন, ইউনিভার্সিটি ফ্রেন্ড। কি বেশি হয় জিনিসটা?
যে একজন একটু ভালো করতেছে যে বাকিরা জিনিসটাকে নিতে পারে না। বিশেষ করে আপু যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, যেহেতু অনেক চিনে মানুষ এবং ক্যাম্পাসে তো সবার চক্ষুমণি বলতে গেলে আপু আপু থাকে, যখন এরকম হয় তখন কি আসলে এই ফ্রেন্ডরা কি খুব বেশি আসলে এটাকে জেলাস ফিল করতে আসলে না, আমি আমার এক বান্ধবী সাপোর্ট পাইছি, যে বললাম জাফরিনও শুরু থেকে সাপোর্ট করতো আর কি, কিন্তু অন্যান্য তেমন আমি সাপোর্ট পাই নাই। এটা 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 হয় মানে আমাদের ইউনিভার্সিটিতে আসার পর আমি দেখছি একটা ক্লাসের মধ্যে 3-4 রকম গ্রুপ তো থাকে আর কি তৈরি হয়। এক গ্রুপ হচ্ছে পার্টি গ্রুপ টাইপের, মানে এরা সবসময় এই ক্লাস পার্টি হবে, এই ঘুরতে যাবো, এই কি অবস্থা তোমাদের, এই একটা গ্রুপ থাকে। একটা গ্রুপ থাকছে একটু সাংগঠনিক, মানে এনারা একটু অ্যাক্টিভিটি, বিতর্কে যাবে, প্রেজেন্টেশন, এটা ওটা, ক্লাব, সেমিনার। আর গ্রুপে শুধু ফার্স্ট দিকে থাকবে এরা পড়াশোনা, টিচারদের রুমে যাতায়াত বেশি থাকবে, এরকম থাকে আর কি। আর কিছু বন্ধু বান্ধব গ্রুপ থাকে, এরা বন্ধু বান্ধব নিয়ে সবসময়, মানে এরকম বিভিন্ন গ্রুপ হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে কোন গ্রুপের মেম্বার ওই গ্রুপ সেই তাকে সাপোর্ট করতেছে, আর বাকি সবাই কিন্তু তাদের স্টুডেন্ট লাইফ, আমি ইউনিভার্সিটিতে এটা দেখছি যে এরকম গ্রুপটা হয়ে যায়। আমি জানি না তোমাদের ক্ষেত্রে কি হয়েছে আর কি, মানে সেম চিত্রতে। এখানে আমার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আমি যখন ভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ার থেকে শুরু করি, আমার মেসনের জার্নিটা ওখান থেকে আমার শুরু হয়, তারপরে এগ্রিকালচার হতে আস্তে আস্তে পথ চলা। তো আমার এখানে আমার ফ্রেন্ডরা এতটা সাপোর্টিভ ছিল, মানে যেটা আমি আমার গ্রুপমেট থেকে শুরু করে আমার এই যে এখন আমার ফ্রেন্ড রাফি আছে এখানে, মানে অনেক অনেক। এটা তো অল্প সংখ্যক না, নাকি সব মোটামুটি সবাই সাপোর্ট করছে? আলহামদুলিল্লাহ বলতে তো ব্লেস যদি হয় তাহলে এটা অন্য হিসাব, কিন্তু না, আমার এখানে আসবে, আমার এখানে আরাফাত এটা করতেছে, এবং আপু যে বললাম না কালকে পোস্ট দিছে, আমার কিন্তু অনেক ফ্রেন্ডরা কল দিচ্ছে যে নিশ্চয় তোর সাথে আসতেছে। তো বিষয়টা এমন হয়ে গেছিল, আমি আলহামদুলিল্লাহ এখানে অনেক বেশি সাপোর্ট পেয়েছিলাম। হ্যাঁ, এটা খুবই ভালো, হতে পেলে খুবই ভালো হয়। আমি দেখছি যে বিশ্ববিদ্যালয় লাইফে ম্যাক্সিমাম শিক্ষার্থী চাই ওর সিজিপি কেন ভালো, মানে ও কেন মানে ভালো করতেছে, ও এই কাজে ভালো করতেছে, এই জিনিসটা। আবার এখানে আরেকটা বিষয় হলো যে আমি আবার আমার ফ্রেন্ড সার্কেলের জন্য নিজের জানটা দিয়ে দিই, মানে এরকম থাকে বিষয়টা। হ্যাঁ, এরকম সার্কেলও তৈরি হয় এখান থেকে। আসলে মনস্তত্ত্বটা, মানে আমাদের আগে এই জিনিসগুলো তো একাডেমিক্যালি আসলে আমাদের কিছু জায়গায় শেখানো উচিত, নর্মস আর কি, মানে কমিউনিটি বিল্ডিং এক্সপেরিয়েন্স। যেমন ধরেন এন্টারপ্রেনিয়রশিপটা তো অনেক ইনফর্মাল আর কি, এখন দু একটা বিশ্ববিদ্যালয়ে করতেছে। তো এই ধরনের কিছু আমরা ইউনিভার্সিটি কি শিখি, বইয়ের এইটার উত্তর এইটা, এইভাবে করে শিখে আসছি। কিছু ব্যক্তিগত জীবন ঘনিষ্ঠ শিক্ষা আছে। আমি এখনকার স্কুলের পাঠ্য বই ডিটেল দেখি না এগুলো আসছে কিনা। ধরেন কারোর সাথে কথা বলার ভদ্রতাটা কি, কারোর সাথে বন্ধুত্ব তৈরির ভদ্রতাটা কি, গ্রুপ ওয়ার্কের ভদ্রতাটা কি, এগুলো কি মানে আসলে একাডেমিক্যালি শেখানো উচিত, এগুলো মার্ক থাকা উচিত। তাহলে আমরা এগুলো শিখবো। যে এটা বললাম না যে ক্লাসমেটদের মধ্যে এরকম তৈরি হয় কেন, কারণ ক্লাসমেটদের সাথে কিভাবে বিহেভ করতে হবে এটা কেউ শিখাইছে? বাস্তবতা কিন্তু শিখায়নি, সে শুধু দেখে দেখে শিখছে। ও যে পরিবেশে বড় হয়েছে, ও বলছে এটাই মনে হয় স্টাইল আর কি। বাসায় তো আর বন্ধু নাই, বাসায় পরিবার কেমনে শেখাবে বন্ধুর সাথে তুমি কেমনে কমিউনিকেট করবা, মানে এটা হবে। ক্লাসে কি টিচার বলে, টিচাররা তো একে অন্যকে অনেক সময় ভালো আছে কিছু শিখো, কেউ আবার পচায় আর কি। হ্যাঁ, মানে এরকমও হয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো দুইজন, তোমাকে সবসময় দুজনকে একসাথে দেখি। এই কমিউনিটি বিল্ডিং এক্সপিরিয়েন্স, গ্রুপ ইয়াগুলো, মানে এগুলোর কোনো একাডেমিক স্টাডি দরকার আছে। এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ মনে করেন, কিন্তু এটা জীবনে অনেক ইম্পর্টেন্ট, প্রফেশনাল লাইফে বিশেষ করে ইম্পর্টেন্ট। এই রোগটা প্রফেশনে চলে যায়। স্টুডেন্ট লাইফে যে একজনের সাথে ক্লাস থাকবে, আমি উইন করবো, উইন করবে, ধাক্কা দিয়ে হলো আমি আগে যাব। তো প্রফেশনাল লাইফে তার এই হ্যাবিটটা থেকে সেখানে একজন কম্পিটিটর খুঁজে, এখানে এসে খুঁজে যে কার সাথে সে এন্ট্রি থাকবে এবং সে তার একটা পজিশন বিল্ড করবে, তাকে বিট করেই সে আগে যেতে হবে। বা এরকম প্রফেশনাল জায়গায় যে একটা রাজনীতি বলে না, প্রফেশনাল অফিস রাজনীতি, তো এইগুলো কেমনে তৈরি? কারণ আমাদের এই কমিউনিটি বিল্ডিং এক্সপিরিয়েন্সটা এগুলো সংগঠনগুলো করতেছে, এই জায়গায় সংগঠনগুলো তৈরি হয়েছে, কিন্তু একাডেমিক্যালি এগুলোর একটা ভালো ফলো আপ স্টাডি থাকা দরকার ছিল আমার কাছে মনে হয়। যেমন করে ব্যবসা, তাহলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা কিন্তু আমাদের এখান থেকে তৈরি। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। আচ্ছা, আমি ভাইয়ের কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে ভাই, যে আমি কিন্তু ওই কথাই ছিলাম আর কি, ওটা উত্তর দেওয়া হয়নি ভাই, যে আমরা তো আসলে ভার্সিটি লাইফে যখন ইনকাম করি, তো ইনকাম আসলে কতটুকু জরুরি ছিল আসলে? আমার কাছে মনে হয় যে ইনকামটা শুধু অর্থের প্রয়োজনে নয়, ইটস এ হ্যাবিট, মানে টু আর্ন সামথিং, যে টু গেইন সামথিং, এইটা যখন আমাদের ভিতরে তৈরি হয়ে যায়, তখন তার জন্য একটা কাজ করার জন্য ভিতরে একটা মানে অভ্যাস তৈরি হয়ে যায়। আমি একটা ছোট কাজ করলাম, মানে এটা হতে পারে যে সিম্পল একটা শপের সাথে আমি কাজ করতেছি, বা আমি একটা আউটলেট দিয়েছি ইউনিভার্সিটি কোনো একটা জায়গায় যেখানে স্টুডেন্ট লাইফে করার সুযোগ আছে, আমি টিউশন করতেছি, এটা একটা সুযোগ, অনলাইনে কিছুটা কাজ করতেছি, কিংবা আমি হয়তো অনেক সময় অন্যদের
সাথে মিলে গ্রুপে অ্যাজ এ টিম সেখানে একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, বিজনেস ইনিশিয়েটিভ নিয়ে সেখানকার হয়ে কাজ করতেছি। তো এগুলো হলে হয় কি, তার মধ্যে সে নট নেসেসারিলি যে ফিউচারে সে ওই দোকানদার হবে, নট ফিউচারে সে ওই যে কোচিং মাস্টার হবে, কিন্তু তার ভিতরে একটা মানে স্কিলের মতো একটা অভ্যাস তৈরি হয়ে যায় যে আর্ন করার ব্যাপারটা তো রাতারাতি পড়বে না। আমি কি করব, আমি এসএসসি পড়বো, এইচএসসি পড়বো, অনার্স পড়বো, মাস্টার্স করবো, তারপর চাকরি খুঁজবো, চাকরি করে আর্ন করবো, বিয়ে শাদী করবো, এভাবে করে। আসলে লাইফটা তো এভাবে করে সেট করা থাকে না। তাহলে আমাকে ম্যারাথন দৌড়াতে হলে তো আমাকে আগে কিছু লাইন স্টেপ ঠিক করে আসতে হবে না, আগে আমার প্র্যাকটিসটা থাকতে হবে। তো তার আগে থেকে আসলে ইনকাম সোর্সটা কিছুটা অ্যাটলিস্ট তার হ্যাবিট থাকা উচিত, মানে প্রফেশনালি কিছু কাজের। যেমন আমার কাজের এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় তৈরি হয়েছে যেহেতু আমি স্টুডেন্ট লাইফ থেকে আস্তে আস্তে ব্যবসার দিকে বা বিশেষ কাজের সাথে যুক্ত হয়েছি। এটার পিছনে কারণ হচ্ছে আমি ক্লাস 6-এ যখন আমি আমাদের শপ ছিল সেখানে কাপড় বিক্রি করা স্টার্ট করছিলাম, সেখান থেকে আমার ভিতরে মনে হয় আগে থেকেই তৈরি হয়েছে যে কিছু করা যায়, এটা খারাপ কিছু না। অনেকে কিন্তু এই হ্যাবিটে আসতে চায় না, যে পড়াশোনা করতেছি, মেলা চাপ, আমি বললেই কিন্তু অনেক চাপ আমার ভিতরে ঘিরে ধরে, কিন্তু আমি যদি চাই বের করতে আমি কিন্তু পারবো। এটা বাস্তব যে আমি যদি চেষ্টা করি আমি পারবো। আমার সময়টা অন্য জায়গা থেকে ম্যানেজ করে এখানে আনতে হবে, কিন্তু আমাকে তো আগে ইচ্ছাটা করতে হবে। তো আমি কিন্তু ওই যে 9-10 এর সময়ই টিউশন পড়াইছি বাচ্চাদেরকে। আসলে বিশ্ববিদ্যালয় লাইফে যারা আমরা আছি তা প্রথম থেকে টুকটাক ইনকাম বা কিছু কাজের সাথে যুক্ত থাকা দরকার আছে। এটা তার একটা ওয়ার্ক এথিক হ্যাবিট তৈরি করে। না হলে কিন্তু ওই পরে গিয়ে যে সে হঠাৎ করে খুব ভালো কর্মী হয়ে যাবে এটা ভাবা যায় না। আর আমাদের এডুকেশনে তো ওই কর্মটা কম, প্র্যাকটিক্যালটা কম, বই পড়া লেখার ভিতরে বেশি আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির কাজগুলো তো কম। কিন্তু আমাদের যখন প্রফেশনে যাই তখন তো ফিজিক্যাল মেন্টাল দুই ধরনের কাজই করতে হয়। মেন্টাল কাজ শিখতেছি বাট ফিজিক্যাল কাজের সাথে না, এখানে যেতে হবে, যাও আমার অফিসে বসে কাজ করবো টেবিলে, এরকম একটা টেবিল জব, ডেস্ক জব টাইপের খুঁজতেছি। আর ও তো ডেস্কে পড়াশোনা করে আসছে, ও তো কখনো বাইরে মুভ করা, এখানে অ্যাসাইনমেন্ট করো, ওখানে ওই জায়গায় ওই ইন্ডাস্ট্রিতে যাও, এগুলো খুব কম। 6 মাস শেষের দিকে একটা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট দেয় অনেক জায়গায়, ইটস নট এনাফ। আমার মনে হয় যে প্রত্যেক সেমিস্টারে, প্রত্যেক ইয়ারে 1-2 মাস করে কিছু থাকা উচিত ছিল, যেটা প্র্যাকটিক্যালি থাকে হ্যাবিচুয়েট করবে আর কি। আপনার কাছে আমি আসতেছি, সেটা হলো যে যেহেতু একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার বেড়ে ওঠা, তো ওইখানে দেখা যায় কি মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো একটা বড় একটা ব্যাপার থাকে যে ফ্যামিলি থেকে। সেখানে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নর্মাল আমাদের যে চাকরি লাইফ এগুলাতে না গিয়ে এরকম একটা ব্যতিক্রম ধর্মী কার্যক্রমের সাথে একেবারে এখন লেগে থাকা, ফ্যামিলি থেকে আসলে কেমন সাপোর্ট পাওয়া হয়েছে? ঠিক আছে, আচ্ছা, শুরুর দিকে আসলে ওই যে যেটা বললাম ক্যাম্পাসের, আমি যদি বলি ফ্রেন্ডের জায়গাটা থেকেই, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে উদ্যোক্তা হওয়া এই জিনিসটা শুরুর দিকে তখন আমাদের রংপুর অঞ্চলেও পজিটিভভাবে নিত না। এবং আমাদের ইউনিভার্সিটি থেকে বলতে গেলে আমরাই প্রথম যে উদ্যোক্তা হিসেবে বিজনেসটা রান করছি, এবং আলহামদুলিল্লাহ এখনো কন্টিনিউয়াসলি আমরা কাজ করে যাচ্ছি। সো সেখানে মেয়ে হিসেবে আর এই জায়গাটাতে কাজ করাটা আরও টাফ। এই যে আমার ফ্রেন্ডরা কেন পজিটিভভাবে নিতে চায় না, যদি আমি টিউশন করাতাম বা অন্য কোনো টিচিং নিতাম তাহলে কিন্তু ওরা হয়তো সাপোর্ট করতো, ওরা পচাইতো বা হচ্ছে ওরা একটু ডিফারেন্ট ইয়েতে দেখতো। কারণ হচ্ছে আমি উদ্যোক্তা হওয়ার যে কাজ জন্য যে দৌড়াদৌড়িগুলো সেগুলো করতাম, তারপরে হচ্ছে ওই রিলেটেড কাজ করতাম, মার্কেটিং করতাম অফিসে গিয়ে, বা হচ্ছে ওই বড় বড় লোকদের সাথে গিয়ে হয়তো কথা বলতেছি, সার্ভিস দিচ্ছি, বা আমাদের ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতেছি, ডিফারেন্ট ডিপার্টমেন্টে যাচ্ছি। সো তখন আমাদের ইউনিভার্সিটিতে তো আমাদের এলাকারও অনেক ছেলে মেয়ে আছে, হ্যাঁ। তো হয় কি, এই যে কথা ভার্সিটি থেকে গেল বাড়িতে যে পপি এরকম পড়াশোনার পাশাপাশি এরকম করতেছে, তখন বাড়িতে এসে কেন করতেছি, আমরা তো পড়াশোনার খরচ দেওয়ার মতো তারা যথেষ্ট অ্যাবল টাকা দিতে পারছে, যে কেন তারপর আমি কেন করতেছি। তো এটা পজিটিভভাবে সহজে নিতে চায় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ পরে বুঝছে। আমার আব্বা কিন্তু আবার আগে থেকে পজিটিভ ছিল, আমার ছোটবেলা থেকে না আব্বার মনে আমার প্রতি একটা বেশি ভরসা ছিল। এই কালচারটাই আমাদের সমস্যা, যে বাইরে যেমন উবার চালাচ্ছে, দোকানে কাজ করতেছে, রেস্টুরেন্টে কাজ করতেছে, নিজে একটা কিছু তৈরি করে ব্যবসা করার চেষ্টা করতেছে, বাইরে ইউনিভার্সিটিতে যারা আমরা ওখানে গিয়ে কিন্তু এই কালচারে ফিট হয়ে যাচ্ছি, আমরা করতেছি, আমাদের হায়ার স্টাডির জন্য যায় না। বাংলাদেশে এইটা করতে গেলে যত সমস্যা, মানে সমাজ ব্যবস্থার কারণেই তো এটা আসলে সমস্যা। বাস্তবতা এটাই, সবাই ওইভাবে দেখে না। মানে আসলে কাজ করা উচিত, মানে কাজের সাথে ইনভলভ থাকে। আমি ফিউচারে এটাই করবো, সেটা আমার এই হ্যাবিটটা তৈরি হবে, এটা ইম্পর্টেন্ট। মানে এটা আমাদের কালচারে ডেফিনেটলি মানে মানুষ অ্যাকসেপ্ট করতে চায়নি এখন, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যখন বললেন না যে প্রথম দিকে সাপোর্ট করেনি কিন্তু পরবর্তীতে সাপোর্ট করছে, এটা কি যখন আসলে ইনকাম আসা শুরু হয় তখনই কি সাপোর্ট? না, ইনকামের সাথে না, একদমই না। আর মনে হয় ধীরে ধীরে আমার বাড়িতে বোঝাতে সময় লাগছে, তাদেরকে বোঝানো যে আমি উদ্যোক্তা হতে চাই। আমি যদি
উদ্যোক্তা এই কথাটা না বলেও যদি বলতাম যে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোথাও একটা জব করতেছি 20,000 টাকা স্যালারি, সেটা হয়তো, কিন্তু আমি ধরেন মাসে 20 লাখ টাকা বেতন দিচ্ছি, উদ্যোক্তা সেই রিস্ক তারা নিবে না। বাবা মারা না সবাই সবসময় চায় বাচ্চাদেরকে একটু সেফ জোনে রাখতে। তো এইটা ছিল একটা কারণ যে এত প্রেশার কেন নিবে মেয়ে মানুষ হয়ে, একটা ও চাকরি করবে হয়তো সর্বোচ্চ চাকরি করবে, সে সেখানে গিয়ে আরামে থাকবে আর সে সংসার করবে, আবার এমনি উদ্যোক্তা হলে সংসারও করতে হচ্ছে, বিজনেসের প্রেশার সব দিক থেকে সামলাতে হচ্ছে। তো এই জিনিসটা আর কি পরিবার থেকে নিতে চাই। তো এখন আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ। মানে যখন আপনি নাছোড়বান্দা তখন তো দেখবে যে বাবা তুই যা গেছিস কোথায় যা তো কর, তো তুই ঠিক থাক, তুই যেতে ভালো। পরবর্তীতে আস্তে আস্তে বুঝে যায় না ঠিক আছে। আসলে অনেক সময় আমরা নিজেদেরকে আন্ডার এস্টিমেট করি আর কি। মানুষ হিসেবে অনেক কিছু করার ক্যাপাবিলিটিস আল্লাহ দিয়েছেন আমাদের ভিতরে। আমরা মনে করি যে দু একটা কাজ করবো, পড়াশোনা করবো, এর ভাবে আবার এটা করা সম্ভব, এটা করা যায়, মানে এই জিনিসটা আসলে আমরা নিজেদেরকে আন্ডার এস্টিমেট করি। আল্লাহ আসলে অন্য প্রাণীকে যতটা ব্রেন দেয় নাই, মানুষের অ্যাবিলিটি দেয় নাই, হাত পা আঙ্গুল এভাবে করে গোছানো না, আমাদের এত কিছু থাকার ফলেও কিন্তু আমরা এত পরিশ্রমী হতে চাই না। কিন্তু মেন্টাল এবং ফিজিক্যাল দুই ধরনের পরিশ্রম করতে পারা অনেক ক্যাপাসিটি আমাদের ভিতরে আছে, আমরা নিজেদেরকে আন্ডারস্টিমেট করি। একটুতেই মেন্টালি টায়ার্ড হইতে শুরু করি, মানে অন্যদের দেখা দেখে হইতে শুরু করি। অনেক কিছু করা সম্ভব। আমরা দেখি না চায়না কি রকম পাহাড়ি অঞ্চল, কি বিশাল ব্রিজ ট্রিজ তৈরি হচ্ছে, ঝুলে ঝুলে কাজ করতেছে, এত মানুষই সম্ভব করতেছে না। মানে আসলে আমরা নিজেদেরকে অনেক সময় নিজেদের ভিতরে আন্ডারস্টিমেট করে ফেলতে থাকি যে আমি কি এত কিছু করতে পারবো, সকালে উঠে এটা করছি, দুপুরে এটা করছি, আবার রাতে এটা। অনেক কিছু করা সম্ভব মানুষের, 6-7 ঘন্টা ঘুমালেই তো হয়, অনেক কিছু কিন্তু করার সুযোগ আছে। তো এই জিনিসটা আমরা অনেক সময় এক্সপ্লোর করতে চাই না। তো এটা কারণে যেহেতু গড়ে উঠছি ফ্যামিলি থেকে, বন্ধু বান্ধব থেকে বা পরিবেশ থেকে, মানে এত কিছু করতে গেলে তো তোমার এটা খারাপ হয়ে যাবে, কিন্তু না, আসলে অনেক কিছু করার মতো ক্যাপাবিলিটি আল্লাহ দিয়েই মানুষকে তৈরি করছেন আসলে। আচ্ছা, এখানে আমি অ্যাড করি, সেটা হলো যে আমি আমার জার্নিতে আমি আমার মাকে সবসময় আমার পাশে পেয়েছি, বলতে গেলে সবসময়। মানে আমার কি হয়, আমি তো ঈদের সময় বলতে গেলে একদিনের জন্য বাড়ি যাওয়া হয় আমার এদিকে কাজ, মানে এমনও হয় যে মানে একদিন থেকে আমি পরের দিন চলে আসতেছি। তো মারা তো খুব কষ্ট পায়, আর ছেলেদের প্রতি তো মায়ের আকর্ষণটা অলওয়েজ বেশি থাকে, তো মা খুব কষ্ট পেত। কিন্তু আমার বাবা অনেক বেশি একটু রাগী ছিল, তো এগুলো মোটেও পছন্দ করে না। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় যে এই যে আমার বেশি স্টুডিওতে আসছে, এরপরে এখন যখন আস্তে 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 এটা হচ্ছে, এখন সে মহা খুশি, এখন সবাইকে নিজে নিজে গিয়ে গিয়ে বলে বলে বেড়ায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো কি, আমি গতকাল আমার আম্মুর সাথে কথা বলতেছিলাম, আমি বলতেছিলাম যে তুমি যে একটা আপুর ভিডিও দেখো, আমার আম্মু আপনার ভিডিও দেখে, তো আপুটা আসতেছে, তো আমার আম্মু তো সেই খুশি যে মানে এটাই হলো একটা বড় জিনিস যে আসলে যতক্ষণ না আমরা একটু হলো সেফ জোনে না যাচ্ছি, মা বাবা মেবি অনেক বেশি টেনশনের মধ্যে থাকে। টেনশনের কারণেই তারা আসলে এই জিনিসগুলো ক্যারিয়ার ভালোবাসা থেকেই ক্যারিয়ার ইনসিকিউরিটি চিন্তা করে, কারণ তারা তো পজিটিভ অর্থেই তারা তোমাকে, যেমন তোমার বাবা মা আটকায়, তাদের লাভ কি? কোনো একটা কাজ থেকে আটকায় লাভ কি? তার চাওয়াটা হচ্ছে যে তুমি যেন ভুল পথে না যাও, এমনটা করতে গেলে এটার কারণে তোমার মেইন পড়াশোনাটা নষ্ট হয়ে গেল। তো সেইটা তারা তো চাবে না, সেটাই তো তাদের। আমরা তো সবকিছু খোলামেলা বাবা মার সাথে বলতে পারি না, বাবা তুমি কেন চাও না, এই আলাপ তো অতদূর যাওয়াই যায় না, তার আগে থাপড় দিয়ে পাঠাই দিবে নাকি রাগের সাথে। অত দূর আমরা বাবা মার সাথে আসলে ক্লোজ হইতে পারি না, অনেক সময় আমাদের বড় হতে হতে দূরত্বটা তৈরি হয়ে যায়, বিশেষ করে বাবার সাথে আর কি। মায়ের সাথে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে মাঝখানে, আমি বলি। যখন আমার খুব প্রেশার আসতেছিল ইউনিভার্সিটি লাইফে, ওই এটা আমি কোথাও শেয়ার করি নাই, এটা আমি একদিন আব্বার সাথে বসে, তখন উনি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, আমাদের বিয়ের আগে খুব প্রেশার আসতেছিল, মানে এই উদ্যোক্তা হওয়া নিয়ে। তারপর অনেকেই বাসায় গিয়ে বলতেছিল আমার আব্বা আমার প্রতি খুব প্রেশার যাচ্ছে। সো মানে আব্বার কোনো সমস্যা ছিল না শুরু থেকেই, তারপর অনেকে বলছিল। তো একদিন আমি খাওয়ার সময় আব্বাকে গিয়ে বললাম যে আব্বা, মানে কে কি বলতেছে টেনশন করবেন না, একটু ভরসা রাখেন আমার উপর। এটাই না কেন জানি বলছিলাম আমি ওই সময়। হ্যাঁ, তো আব্বা চুপচাপ। আমি বললাম যে কে কি বলে এগুলো কায়না দরকার নেই, আমি কিন্তু ঠিক কাজ করতেছি। আমি এটা আব্বাকে না বলছিলাম। তো আব্বা সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপরও থাকে না কিছু মানুষ অনেক বেশি বিগড়ায় দেওয়ার বিষয়টা, ওইটা আলটিমেটলি এখন অনেক পজিটিভ। আব্বা শুরু থেকে পজিটিভ ছিল, মানে এটা বলবো। আপনার ভিডিও কি আপনার বাবা মা দেখে না? দেখে, সব ভিডিওই দেখে দেখে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন তো সব পত্রিকাতে মোটামুটি প্রায় সময় নিউজ আসছে, দেখা যায় যে আমার চাচারা ফোন দেয়, এই পত্রিকাতে আজকে নিউজ আসছে, আমি বলছিলাম তুই এটা করবি। খুব ভালো লাগে। আচ্ছা ভাইয়া, এই আমরা একেবারে বিশ্ববিদ্যালয় জীবনের মধ্যে এতক্ষণ পড়ে আছে, শুধু পড়ে আছে। লাস্ট একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। এই বিশ্ববিদ্যালয় আমাদের জার্নিটা বলতে গেলে সেটা হলো যে আমরা কি হয় বিশ্ববিদ্যালয়ে এই যে অন্যান্য কাজের দিকে ফোকাস দিতে গিয়ে আমরা অনেক সময় মানে একেবারে বলতে গেলে নিজেকে সময় দেওয়া হয় না।
এটা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে যেটা দেখা যায় যে এরকম হয় কি, কখনো হয়েছে কিনা আপনার ক্ষেত্রে, তারপর আমি আপনার থেকে জানতে চাইবো যে এরকম এরকম কারণে মানে কাছের মানুষদেরকে হারাই ফেলা বা এরকম কখনো হয়েছে কিনা বিশ্ববিদ্যালয় লাইফে? এটা বিষয়টা হচ্ছে যে মানে আমি যে ইউনিভার্সিটি যে কাজগুলো করতেছি এটা কি নিজের জন্যই তো করতেছি। আসলে এখানে নিজের জন্য সময় যখন আমরা আলাদা সাবজেক্টিভ করব, এটা অনেকে অনেকভাবে বলে আর কি, যে অনেক কিছু করতেছি নিজেকে সময় দিচ্ছি না। তো যে সময়টা দিচ্ছি সেটা নিজেকে হইতে হবে, মানে অর্থাৎ আমি যে কাজটা করতেছি এই কাজটাই নিজেকে সময় দেওয়া হয় না কেন। মানে এমনিতে মাঝে মাঝে ভবিষ্যতে আমার আলাপ হয় যে ঠিক আছে আমরা ঘুরতে যাচ্ছি, এটা কোনো একটা অফিসের কাজেই যাচ্ছি, কিন্তু আমরা তো ঘুরতে যাচ্ছি, এটা তো ঘোরা হইলো না। যেমন আমরা ময়মনসিংহে আসছি, ঠিক আছে একটা পডকাস্ট উদ্দেশ্যে, কিন্তু আমরা কি ইউনিভার্সিটি ঘুরলাম না। কিন্তু এটা মানে ও যেমন অনেক সময় বলে, তো আমাদের ঘোরাটা মানে আমাদের একটা ঘোরা থাকা উচিত। আমি তখন বলি যে আসলে এইটাকেই আমাদের লাইফ বা আমাদের নিজের করে নিতে হবে। ব্যক্তিগত হচ্ছে আমি যে কাজটা করতেছি তার সাথে অ্যালাইন্ড, মানে যেমন আমাদের জন্য ভালো হয়েছে সবার জন্য এরকম হয় না। যেমন আমরা দুজনেই ব্যবসা করতেছি, দুজনেই হাজব্যান্ড ওয়াইফ, অনেক জায়গায় একসাথে যাচ্ছি, একসাথে মুভ করতেছি আর কি। তো অনেক সময় আমাদের যদি লাইফের এরকমটা হয়, আমাদেরকে এমনভাবে করে নেওয়া উচিত যে কাজটা আমার নিজেকে রিক্রিয়েশন দেয় সেটাই আমার প্রফেশন হয়ে যাওয়া উচিত। তার মানে ওইটাই মানে নিজেকে সময় দেওয়া। আমি যখন এইখানে আসতেছি এটাই আমার ঘোরা, মানে এটাই আমার ঘোরার সাথে সাথে দু একটা গল্প করতেছি, এখানে এসে কথা বলতেছি, তখন ভালো আসবে। হ্যাঁ মানে ঘোরার পাশাপাশি নট অনলি ঘোরাফেরা, একটা কাজের মধ্যে দিয়ে শুধু সাবজেক্টিভ করে ফেলা না যে এটা মানে এটা তোমার, এটা আমার, এটা এরকম ভাগ না করে সামগ্রিকভাবে যদি আমরা একটু ভাবতে চেষ্টা করি এবং তাকেও সেই কমিউনিটির মধ্যে ফ্রেন্ড সার্কেল বা আত্মীয়স্বজন তাকেও তার সাথে অ্যালাইন করে নেই। যেমন আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় গেছি, সেখানে বাবা মাকেও আমরা অনেক সময় পাশে পাইছি, তাদেরকে আলাদা করে তখন আর নতুন করে তাদের জন্য কিছু প্ল্যান করতে হয়নি। মানে কাজের ক্ষেত্রের সাথেও অ্যালাইন করে নিতে পারা আমার মনে হয় যে কাজটা আমরা করি, কারণ আমাদের সময় তো খুব কম, কতদিন আর বাঁচি, 60-70 বছর বাঁচি, কিন্তু করার তো কিছু আছে অনেক। এখানে আমরা একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সবার পারপাস কিন্তু ডিফারেন্ট, সবার ভালো লাগা, সবার কাজের সেক্টরটা ডিফারেন্ট। যখন আমি আমার মানে পছন্দকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাব, দেখা গেল যে সেম মেন্টালিটি মানুষজন অটোমেটিক আসবে। নট লাইক দ্যাট যে আমার হচ্ছে ক্লাসমেটই আমার ফ্রেন্ড, ও আমার সারা জীবন ফ্রেন্ড থাকবে, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড সারা জীবন, কোনো না। এটা হচ্ছে আমি হয়তো ইউনিভার্সিটি পড়া অবস্থাতে সে আমার পাশে ছিল, সে একসাথে আমরা একই বেঞ্চে পড়ছি, কারণ তখন আমার পারপাসটা ছিল কি আমি একসাথে আসছি, পড়াশোনা করছি। কিন্তু আমি যখন উদ্যোক্তা হচ্ছি তখন আমার ফ্রেন্ড সার্কেল ডেফিনেটলি ডিফারেন্ট হবে। কারণ হচ্ছে আমি উদ্যোক্তা হচ্ছি, তখন হয়তো বাংলাদেশের ভিন্ন ভিন্ন জায়গার মানুষ যারা উদ্যোক্তা তারা হবে আমার ফ্রেন্ড, মানে কাজের পারপাসে যারা আমার পাশে আসছে, অথবা তাদেরকেই ওই কাজের মধ্যে নিয়ে আসা, মানে এরকম আর কি। এটা একটা বিষয়। আসলে পারপাসটা সময় আসলে নির্ধারণ করে দেয় যে আমি কখন কার সাথে কোথায় থাকবো, এটাই কাজ। হ্যাঁ আচ্ছা, আমরা একটু এখন একটু ভিন্ন টপিকে চলে যেতে যাচ্ছি। ভিন্ন টপিকটা কেমন, সেটা হলো যে ভাইয়া এবং আপু, আসলে আপুর কাছ থেকে এটা বিশেষ করে জানতে চাওয়া, কখন আসলে চিন্তা হলো যে আসলে ম্যারিড লাইফে বা ভাইয়াকে বিয়ে করতে হবে, এরকম মানে কেন চিন্তা আসলো বা কখন আসলে এই চিন্তাটা ঢুকছে? আচ্ছা, এই চিন্তাটা প্রথমে মাথায় ঢুকেছে আমার ম্যাম, আমাদের কোঅর্ডিনেটর ম্যাম। আমাদের হচ্ছে হল প্রাইজ নামে একটা প্রোগ্রাম হয়, সো ওইখানে আমাদের টিমে 3 জন যাওয়ার কথা, সাগর স্যার, আলামিন ভাইয়া এবং আমার শুরুর দিকে। সো তখন আমাকে বাড়ি থেকে যেতে দিবে না, পাসপোর্ট করতে হবে, তারপর তো ভিসা টিসা অন্য আছে। ইউনিভার্সিটি থেকে 3 জনেরই আমরা পাই, কিন্তু আমাকে যেতে দিবে। আমার তো বিয়ে হয় নাই, 2টা ছেলের সাথে যেতে দিবে, এটা পসিবলই না। তখন ম্যাম আমাকে বলে যে তুমি যেই কাজে করতেছো, তুমি যদি এটা কন্টিনিউ করতে চাও তোমাকে তাহলে বিয়ে করে নিতে হবে। সো তখন মনে হলো যে না আসলেই, তখন তো সাগর স্যার এবং ভাইয়া 2 জন মিলে মুম্বাই ঘুরে আসে এবং ওইখানে মানে আমার কত 3rd হয়েছিলাম তাই না ইয়েতে, আমাদের আইডিয়াটা যাই হোক। তো তখন মনে হয়েছে যে না আসলে আমি তো এটা করতে চাই, আমি মন থেকে চাই, আসলে আমার যা উদ্দেশ্য সেটা তো আমি জানি। এটা কি ট্রিপের উদ্দেশ্যে আগে বিয়ে করাটা? যখন আমি কিডি স্টাডিতে যুক্ত হলাম, এখন আমি তো তখন আমাদের বিডি অ্যাসিস্ট্যান্টের যাত্রা শুরু, আমি কাজ করতেছি ওনাদের সাথে, তো মোটামুটি সবাই তো ছেলে, আমি তো মেয়ে, একটা বড় মেয়ে, তো কাজ সবাই স্বাভাবিকভাবে নিবে না। তো তখন আসলে কিন্তু আমাদের মাথায় টুকটাক আসলো যে আসলে আমাদের মনে হয় বিয়ে করে নিলে তখন সুবিধা হবে, মানে কাজ করার ক্ষেত্রে পজিটিভ ভাবে। কারণ কনজারভেটিভ মুসলিম ফ্যামিলি থেকে কখনোই চাইবে না একটা মেয়ে এভাবে কাজ করতেছে, একদম শুরুর দিকের ঘটনা এটা বলতেছি। সো তখন পাশাপাশি তখন এই কাজও আসে, তখন দেখলাম না বাধাগ্রস্ত হচ্ছে। আমি অ্যাজ এ টিম যখন যেতে পারবো না তখন তো আমি প্রেজেন্ট করতে পারতেছি না,
হ্যাঁ যে আমার তখন আমি কিভাবে ওখান থেকে সাকসেস নিয়ে আসবো যেটা আমি করতে চাই। তো এই শুরুর দিকেই আসলে ডিসিশন যে না তাহলে আমাদের বিয়ে করে নিলে আমরা সুন্দরভাবে কাজটা এগোতে পারবো। আর আমাদের বন্ধু বান্ধবরা ওরাও পরে ইন্সপায়ার করে যে হ্যাঁ এটা মনে হয় করলে যেতে পারে আর কি, এরকম করলেই ভালো হয়। পরে ফাইনালি আমরা বিয়ে করার পরে তারপর আরো যাত্রাটা সহজ হয়েছে আর কি আমাদের সবকিছু। এখানে ভাইয়া পার্সোনাল লাইফ আর বিজনেস লাইফটা কিভাবে আলাদা করা হয়? পার্সোনাল লাইফ বিজনেস আলাদা করি না তো, মানে একসাথেই সবকিছুকে চিন্তা করা। আসলে পার্সোনাল লাইফে কিছু জিনিস আছে, আসলে ব্যবসাটা তো আমাদেরই পার্সোনাল, হ্যাঁ মানে এটা তো বাইরের কারোরই নয়। সেটাকে আমি চিন্তা করি কোনো সময় এইভাবে আলাদা করে চিন্তা না করে আমরা ঠিক আছে আমরা হয়তো কিছু সময় আলাদা কথা বলছি, হয়তো অনেকে যে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করলাম না যে ব্যক্তিগত সময়ের ব্যাপার, যে নিজেকে সময় দাও, এটার জন্য আসলে অনেক সময় নিজে একটু একা নীরব থাকা, অনেক সময় আমরা সময় বের হয়ে যায়, বই পড়া, আলাদা করে নিজের রিক্রিয়েশনের জন্য, নিজের প্ল্যানটাকে গোছায় নেওয়ার জন্য কিন্তু আমরা নিজে থেকেই কিছু কিছু সময় একটু একা থেকে চিন্তা করে অনেক সময় কাজগুলো করার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে আমরা দুজন হয়তো অনেক সময় আলাপ করতেছি, বাট এইটাকে এমনভাবে করব না যে আমাকে আলাদা সময় বের করতেই হবে মানে এরকম করতে গেলে তো আসলে সময় বের হয় না। যদি ডিফারেন্ট সেক্টরে আমরা থাকতাম জীবনে আমাদের কখনো কোথাও ঘুরতে যাওয়া হতো না 100%। কারণ আমি যদি বলি মোটামুটি পুরো বাংলাদেশে আমাদের ঘোরা শেষ, বরিশাল বাদে। সো ঘোরা শেষ, কখনো কিন্তু হয়নি যে চলো একটু ঘুরে আসি, কাজের পারপাসে আমাদের যাওয়া হয়েছে, ঘোরাও হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ও যদি এক জায়গায় থাকতো আমি ডিফারেন্ট জায়গায় থাকতাম তাহলে কিন্তু পসিবল ছিল না। সো একই প্রফেশনে হইলে এটা একটা সুবিধা আর কি, যে অ্যালাইন করে নেওয়া যায়, একসাথে যাচ্ছি, হ্যাঁ সকালে অফিসে যাচ্ছি, দুপুরে লাঞ্চের টাইমে খাচ্ছি একসাথে, রাতে এভাবেই ডিনার করছি, কাজগুলো যখন করছি যে হ্যাঁ আমরা প্ল্যান করতেছি বসে একসাথে, তো আড্ডাও হচ্ছে আমাদের কাজেরও প্ল্যান হচ্ছে। মানে কিছু সময় আসলে বের হয়ে যায়, এটার জন্য যে যুদ্ধ করা লাগবে আলাদা সময়, অফিসের সময় এরকম করতে গেলে আসলে হয় না, মানে আসলে গুছিয়ে। আপু সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন একটা আপনার কাছে, ঠিক আছে? এটা কেন ইন্টারেস্টিং বলতেছে, সাগর ভাই সামনে আছে, এই যে আপনার এই জার্নিতে সাগর ভাই আসলে কতটুকু সাপোর্টিভ ছিল আসলে এটা একটু জানা খুব দরকার। এটা তো আমার পিছনে জিজ্ঞেস করতে হতো, সামনে পাম দেওয়ার জন্য বলতে পারে। না এটা আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেকের সামনে একরকম থাকে পিছনে একরকম থাকে। আপনার সাগর স্যারকে সামনে যেরকম দেখতেছেন উনি আসলে ওই রকমই। আমি সেদিন আমার বান্ধবীকে বলতেছিলাম যে অনেক ছেলে মানুষ থাকে কিরকম, যে সবার সামনে খুব ভদ্র, বাড়িতে হয়তো ওয়াইফকে খুব অড কথা বলতেছে, রাগারাগি করতেছে। সো ওকে তখন আমি বললাম যে সাগর স্যার কখনো আমার কোনো অড কথা বলে নাই, বরঞ্চ হয়তো আমি হয়তো টুকটাক মাঝে মাঝে ঝগড়া লাগাই দেই, তখন বলে যে আমি কিন্তু তোমার সিনিয়র, এটা মাথায় রাখিও। আর আবার তো স্যার বলি যে আমাকে স্যার বলো, তারপর বলে যে মানে এই টাইপ, মানে উনি আমার সিনিয়র আমি ওনাকে স্যার বলি। সেটা হলো যে লাস্ট এনায়েত ভাইয়ের একটা কনটেক্সট নিয়ে আসলে মাঝখানে একটা জিনিস ইয়া হয়েছিল, আমি দেখলাম যে এটা আসলে আমাকে জোবাইর বারবার বলতেছিল এই টপিকটা তোলা লাগবে তোমাকে। সেটা হলো যে আপনি খুব সুন্দর করে হ্যান্ডেল করছেন আসলে, কিন্তু আমরা কিন্তু এটা খুব বেশি দেখি না আসলে অনলাইনে, এত সৌহার্দ্যপূর্ণ মানে এমন ভাবে আসলে কথাটা বলে কমেন্টটা করছিলেন আপনি, এনায়েত ভাই খুব সুন্দর করে জিনিসটাকে নিল, মানে ওইখানে একদম সাথে সাথে সলভ হয়ে গেছে বিষয়টা। মানে এই মেন্টালিটি আসলে কিভাবে আসলে ডেভেলপ হয়েছে? আমরা পার্টনারের মেন্টালিটিটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু মানে যেমন দুরন্ত তেমনি অনেক সময় রাগিও ছিলাম। আমি মনে করি যে আমি অনেক রাগী ছিলাম এবং আমার রাগটা অনেকটা কমে আসছে সাগর স্যারের জন্য। হ্যাঁ কুল থাকতে আমাকে অনেক হেল্প করে সাগর স্যার। অনেক সময় যেমন খুব হয়তো অস্থির হয়ে যায়, কাজের অনেক যে প্রেশার, কি করবো এটা কি করবো, আমি বলছি আচ্ছা ঠিক আছে অস্থির হয় না, এটা এইভাবে হয়ে যাবে। আমার রাগ অনেকটা কমে আসছে সাগর স্যারের জন্য, হয়তো বাচ্চা কাচ্চা হতে হতে এগুলো চলে যাবে। না একটা বিষয় হয়েছে কি, যে প্রশ্নটা থেকে আসলো এনায়েত ভাইয়ের পোস্টটা থেকে, ও এটা দেখার পর আমাকে বলছিল যে এরকম আমাদের এমনি টিমের অনেক পাঠাচ্ছিল ছবি আর কি, যে এরকম ভাইয়া পোস্ট দিয়েছে, আমি ইটস ওকে মানে দিতে পারে। ও বলছিল যে তাহলে কি রিপ্লাই দেওয়া উচিত, এমন আমরা তখন আলোচনা করলাম নাই আসলে কাইজা করার বয়স নাই আমাদের আসলে। হ্যাঁ সুন্দর করে জিনিসটা হ্যান্ডেল করে আমি কিন্তু পুরো কমেন্টটা আমি দেখি একদম পুরো পড়ে আমার মানে এমন একটা ওয়াজ করা বিষয় সাথে সাথে সেটা সলভ, মানে এটা কোনো আর দুই লাইনে বাড়ানো হলো না বিষয়টা। এটা আমার মনে হয় যে মানে এটা খারাপ কিছু হয় নাই, উনিও যেভাবে উনি যেভাবে করে তুলে ধরছেন এটাকে আমি নেগেটিভলি দেখি না, ও দেখে নাই। মানে আমরা তখন দেখলাম যে না উনি পজিটিভলি অর্থে মনে পরে আমি এমন কিছু যখন বললো তারপর আমি দেখলাম নেগেটিভ কিছু মনে হয়নি, হয়তো উনি চাচ্ছিল যেটা বেটার ওয়েতে হয়তো হইতে পারতো। তখন আমার মনে হয় যে না এটা ভাইয়া যেমন নিজে শেয়ার করছিলেন, উনি হয়তো ওনারটা মেনশন করতে, কিন্তু ওনার লেখাটার আগে আমার কাছে ওনার লেখাটা যারা ইউজ করছিল ওইটা সামনে আসছিল। হ্যাঁ তাকে ক্রেডিট দেওয়া হয়েছে। সো
অবশ্যই ওনারটা সামনে আসলে ওনারটা দিতাম। যাই হোক, ওটা আর এনায়েত ভাইকে নিয়ে যতই অনেকে মানুষ কন্ট্রোভার্সি করুক, আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি একজন মেধাবী মানুষ এবং ওনার থ্রুতে মানুষের অনেক ইনফরমেশন দেয়। হ্যাঁ অবশ্যই। আমরা খুব দ্রুত খুব দ্রুত লাভার টু হেটার শিফট হয়ে যায় আর কি। এটা কেন হয় আমি বুঝি না, সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট করে মনে হয়। কারণ ওনার ব্যক্তিগত, উনি তো ভাই ফেরেশতা না, যে কোনো মানুষই, যে কোনো সোশ্যাল মিডিয়া যাদেরকে আমরা ফলো করি দেখি, আইমান সাদিক হোক, আইমান সাদিক ডেফিনেটলি গুড পারসন, কোন অর্থে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তো অনেকে শিখছে, আমি ওকে অনেক সময় ওই অনেকগুলো ভিডিও পাঠাইতাম, এনায়েত ভাইয়ের পাঠাইতাম, অনেকের পাঠাই। বিষয়টা হচ্ছে যে একটা মানুষ তো ভাই ফেরেশতা হওয়ার যোগ্যতা রাখবে না, কখনোই না। তারও কিছু ভুল টুল থাকবে, কথা বলতে বলতে 100টা বলতে বলতে 2টা 3টা 4টা 5টা 10টা ভুল হয়ে যাবে। সেটা দিয়ে আমি তাকে পুরো কার্যকলাপটাকে নষ্ট করে দিব, তাকে একদম পিছনে। ইসলামেও আছে, সেটা হচ্ছে মানুষের পজিটিভ জিনিস থেকে হাইলাইট করা। সেটা হচ্ছে আমার হয়তো নেগেটিভ জিনিস আছে, প্রত্যেকটা মানুষ পজিটিভ, কিন্তু আমি হয়তো এই সময় এটা আমি ফাইন্ড আউট করতে পারতেছি না। আমার পজিটিভটা ফাইন্ড আউট যখন করবে, মানুষ যখন এটাকে হাইলাইট করবে, তখন কিন্তু দেখা গেল ধীরে ধীরে ওই নেগেটিভিটি যেটা ভিতর থেকেও থাকে চলে যায়। কিন্তু সেই জন্য মানুষের পজিটিভ জিনিসটাকে হাইলাইট করা উচিত বেশি বেশি। হ্যাঁ, এই অর্থে আমরা তখন ও রিয়াকশনটা এভাবে দিয়েছে যে ঠিক আছে, এটা তো নেগেটিভ কিছু না, আমি আমারটা পজিটিভলি শেয়ার করি, এটাই পজিটিভ হবে। তো এই ব্যাপারটা আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে এরকম যারা করে পরবর্তীতে যারা একটু পপুলার হয়, এনাদের লাভার্স থেকে হেটার হয়ে যায় আস্তে আস্তে, দু একটা ইস্যুকে কেন্দ্র করে। আমার মনে হয় যে যেগুলো তার আমাদের লাইফে কিছু যোগ করছে, দু একটা পয়েন্ট যোগ করছে, ইনফরমেশন যোগ করছে, তারা এটা চেষ্টা করে যাচ্ছে। তো এর বাইরে তো অনেক মানুষ আছে যারা টিকটকে হয়তো অন্যভাবে নৃত্য দিয়ে বা বিভিন্নভাবে নিজেদেরকে হাইলাইট করেছে, তাদের আইডিওলজিটা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু যারা আমাদেরকে ডিফারেন্টলি ভালো ইনফরমেশন দিচ্ছে, কিছু না কিছু নতুনত্ব শিখছি আমরা তাদের থ্রুতে, তাদের এইটুকুর জন্য তাদের ছোটখাটো ভুলগুলোকে অন্যভাবে দেখে তাদেরকে আমাদের ওই জায়গায় রাখা উচিত, তার পিছনে নেগেটিভলি ওটাকে প্রমোট করা। অনেকেই দেখা গেল না মাঝখানে হঠাৎ করে অমুকের পিছনে অনেক ছড়াচ্ছে, অনেক বেশি ভাইরাল হচ্ছে, এই বিষয়গুলো জন্য আপনার কাছে কি মনে হচ্ছে শুধু অডিয়েন্সটাই দায়ী, তাই তো? এরকম বিষয়টা অডিয়েন্সটা শুধু দায়ী নয়, তাকেও দায়ী করলাম, তারও কিছু দোষ আছে, কিন্তু তার ভালো দিকটাকে একদম লুকিয়ে ফেললাম, তার এই নেগেটিভটাই প্রমোটেড হলো বেশি। কিন্তু ব্যক্তিগতভাবে কি তাকে আমি কত পার্সেন্টে রাখবো? হয়তো তার মধ্যে 70% ভালো দিক তো আছে, তো সেইটুকু তো আমি পাচ্ছি। আপনাকে তো ওই খাবার আমার সামনে যেমন আপেল আছে, আঙ্গুর আছে, আমার যেটা পছন্দ আমি ওইটা খাবো। তো এই তো এটা খেয়ে আপেল কমলা কেন রাখাইছে, আমি তো কমলা পছন্দ করি না, এটা কেন রেখে সরাই দাও, দরকার তো নাই, আমি আমারটা নিয়ে তুলে খাইলাম। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কন্টেন্ট স্টোরি আছে, আমি আমারটা নিব, তাই বলে আরেকজনকে আমার পছন্দ না বলে নেগেটিভ করে তুলে ধরার দরকার নেই। আমি এই অর্থে বুঝি দোষ ত্রুটি সবার ভিতরে আছে, আমরা এইভাবে করে ম্যানেজ করতে পারলে আমার সহজ হয়ে যায়। অবশ্যই অবশ্যই। এবং আমরা তো দেখি যে আসলে অনলাইনে বলতে গেলে খুবই কম মানুষ আছে যাদের একেবারে হেটার্স নাই বলে চলে, তার মধ্যে পপি আপু আমার চোখে দেখা একেবারে বলতে গেলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত আমি বলি আর কি। না, তবে আমাদের কিছু দুর্নাম আছে, প্রশংসা শুধু বললেই হবে না, এটা হচ্ছে যে আমরা খুব প্রচুর দাম নেই আমাদের প্রোডাক্ট, এটা নিয়ে না এটা মনে হয় ভিডিওতে মানুষ এটা হ্যাঁ ঠিক 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 এটা নিয়ে কমেন্ট করবে, এটা নিয়ে ও পার্সোনাল ভিডিওতে, যদিও ওর ভিডিওটা আলাদা জায়গা থেকে করে, বিজনেসটা আমাদের আলাদা, অনেক সময় অনেকে বলে, তখন আমরা অবশ্য ডিটেইলস বলে দেই, ইভেন আমরা এমন করে ডিটেইলসটা দিয়ে দেই, কেউ চাইলে আমরা আসলে কয় টাকা প্রফিট করতেছি এটা সে ইজিলি বের করতে পারবে। আমি এটা এলাবোরেট করে দিই। এইটার কারণে ইনফ্যাক্ট আমি মনে হয় ওর স্টোরি থেকে কেউ কখনো হেট করছে বা হেটার হিসেবে তৈরি হচ্ছে এরকম না। আরেকটা কারণে হচ্ছে, সেটা হচ্ছে ওর ভিডিও ব্যবহার করে, ওর যে বিভিন্ন স্টোরিতে বলে, এইটা ব্যবহার করে অনেকের কাছে টাকা নিছে। এখন আমি ভিডিওতে যেমন রিপন হাজি আমবাগান কে যেন রাজশাহী আম কি এগুলো পেজ খুলে ভিডিও ইউজ করে অনেক প্রোডাক্ট সেল করার নামে অনেকের কাছে টাকা নেই, বিশেষ করে প্রবাসীদের কাছ থেকে। আমার মনে হয় এই ভিডিওটা অনেক মানুষ দেখবে যখন, তখন এটাও মেসেজটা যেন যায় যে এটা আসলে দেখতে হবে যাচাই করে যে আসলে কোন পেজ থেকে আমি নিই। আমাদের প্রিমিয়াম ফ্রুটস বিডি অ্যাসিস্ট্যান্ট ওর নামের পেজ, এগুলো আমাদের বিজনেস, একটু ফলোয়ার দেখলেও বোঝা যায়, খুব রেগুলারই আসতেছে, অমুকের কাছে 22,000 টাকা 15,000 টাকা নিয়েছে, এরা আবার আমাদের কাছে গিয়ে কমেন্ট করতেছে ফ্রড এটা ওটা। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, তা সে তো ছবি দেখছে আমাদের, কিন্তু আরেকজন সেই ছবিটা কপি করে ইউজ করছে। আমরা কন্টিনিউয়াসলি শত শত এরকম কপিরাইট আসে, মেসেজ আসে, এগুলো পরে আবার কেমনে সলভ করা যায়, এইটা একটা। আর দাম নিয়ে যেটা বললাম, দাম নিয়ে বিষয়টা হচ্ছে যে আমরা কাজটা করি, এটা নিয়ে অনেকে এসে ব্যক্তিগতভাবে হেটা, তখন আসলে কাজের জন্য না, এই সকল আঙ্গিক থেকে হেটার তৈরি হয়। তো আমি বলবো যে আসলে আমাদের যেভাবে করে গ্রেডিং করে কাজ করি আমরা, আমাদের যে একটা টিম পিছনে কাজ করে, আসলে বাস্তবতা কি এইখানে যে তুমি কাজ করো, তোমার সাথে অন্তত 4-5 জন 7 জন আছে, তার স্যালারিটা তোমার কাছ থেকে তো আসতে হবে। সেটা কি আমি কোনো জায়গা থেকে অনুদান পাবো, এখান থেকে করবো?
আমাদের যে প্রায় 60-70 জন সিজনের সময় 100 জন মানুষের কাজ করে, আমার স্যালারি আমার প্রোডাক্ট থেকে আনতে হবে। এখন যদি বলে এতগুলো লোকের দরকার কি, এত লোক যদি না হয় তাহলে আমার প্যাকেজিংটা কেমনে ভালো হবে, বাগান যাচাই কেমনে হবে, আমার যেটা নষ্ট হচ্ছে সেটাকে বাইরে আউট করে কেমনে ফেলবো, বাসাইটা কেমনে হবে, অর্ডার কেমনে নিব, বেশি মানুষের অনেক মানুষ একসাথে রেসপন্স করতেছে, সেক্ষেত্রে রিপ্লাইটা আমি কেমনে দেবো, তাহলে অনেক মানুষই আমার লাগবে। তো অনেক মানুষের স্যালারিটা আমার এখান থেকে আসতে হবে। আলটিমেটলি আমাদের কোয়ালিটি ধরে রেখে আমাদেরকে ব্যবসাটা করতে হচ্ছে আর কি। আসলে আমি যদি ব্যবসা করতে করতে প্রফিট করতে করতে 20 বছর 10 বছর লাগাই ফেলি, তাহলে আলটিমেটলি আমার প্রতিষ্ঠানের কর্মীরা তো থাকবে না, প্রত্যেক বছর হতে হতে আমাকে তাকে স্যালারি ইনক্রিমেন্ট করতে হবে। তো বাস্তবতা অনেক মানুষই মানে এগ্রিকালচার প্রোডাক্টকে মিসআন্ডারস্টিমেট করে যে এটার দাম সবসময় কম হওয়া উচিত, এটার দাম কম হলে কৃষক কেমনে ভালো দাম পাবে। বাস্তবতা এটা না। আমরা বলি যে আলু ফেলাই দিচ্ছে, যখন আলুর বাজারে আবার একটু 10 টাকা 15 টাকা বেড়ে যায় তখন আবার চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। বা এখন এখানে প্রবলেম আছে বাজার ব্যবস্থাপনাটা আর একটু ডিটেইলে বোঝা উচিত। আর হলো যে আমাদের কৃষি পণ্যের গরুর মাংস, যেমন গরুর মাংস 500-600-700 টাকার বেশি আমরা কিনতে চাই না অনেক সময়, আবার গরু খামারিটা কিন্তু পাশে লস করতেছে, খাবারের দাম বেশি আছে। এইখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আসলে ভোক্তা হিসেবে আমাদের নিজেদের স্বার্থটা দেখতেছি, এই জায়গাটা যেমন একটা ঠিক আছে, কিন্তু আসলে আমাদের বন্টন ব্যবস্থাটা বুঝতে হবে। আমি নিরাপদ খাবো কিন্তু দাম বেশি দেবো না, আমি ভালো খাবো প্রিমিয়াম খাইতে চাবো কিন্তু দাম বেশি দেবো না, কম দামে প্রিমিয়াম দেন, মানে কোয়ালিটি ভালো সম্পন্ন দেন। এটা সবসময় পসিবল হয় না আসলে। যখন উদ্বৃত্ত থাকে তখনই কম দামে ভালো জিনিস পাওয়া সম্ভব। কিন্তু আমাদের দেশে জনসংখ্যা যে পরিমাণ, ল্যান্ড কিন্তু বাড়ি ঘরের বেশি ইউজ হচ্ছে, কাল্টিভেশন ল্যান্ড তো আস্তে আস্তে কমে আসতেছে, এখনো অনেক কিছু আমাদের আমদানি নির্ভর। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের এইটা খুব বেশি দিন চাওয়া সম্ভব না। আমাদের বেতন বাড়ছে না, কৃষকের আয় বাড়া উচিত। তো আমরা যেমন কন্ট্রাক্ট ফার্মিং করি প্রতিষ্ঠানের, বাগানীদেরকে একটু বেশি দামে আমরা প্রোডাক্টটা নিই, তাহলে হয় কি তারা আমাদের কথা শোনে, কথা ক্লিয়ার। মানে ওরা যদি আমাদের কথা না শুনে আমাদেরকে ভালো প্রোডাক্ট দিবে না। তো আমি যখন একটু দাম বেশি দিই তখন আমার সাথে সে কাজ করে, তো এই দামটা আমি ক্লায়েন্ট থেকেই তো নিতে হবে আমাকে। ভাইয়ের কথাগুলো শুনে মানে ভাই অনেক ভালো বিজনেস হ্যান্ডেল করতে পারে, এগুলো তো জেনুইন আর কি। হ্যাঁ, আমি এই দুইটা অর্থে আসলে, এক হলো যে এরকম দাম টাম নিয়ে আমাদের ক্লেম আছে, আর আমরা তো বলে যে আমাদের কোনো প্রোডাক্ট নিলে এটা তো ভাই আমরা তো ফেরেস্তা না, বেশ হচ্ছে আমাদের বিজনেসের সবাই তো আর সেই স্কেলে আমাদের মতো করে চিন্তাও করবে না, কারো ভুল হইতে পারে বা পচনশীল পণ্য যায় কারো, জানাবেন আমরা রিফান্ড দেবো, টাকা ফেরত দেবো, কোনো সমস্যা নেই। আরটা হচ্ছে যে ওই যে যেটা বলে অনেক ফ্রড আছে যারা আমাদের ভিডিও ছবি টবি ইউজ করে অনেককে প্রতারিত করতেছে, এইটা দর্শকদের একটু সতর্ক থাকা উচিত। মানে থেকেই প্রবাসী ভাইরা অনেকে ছবি দেখছে পপি আপু, আচ্ছা দেই পপি আপু তো ভালো মানুষ, দেখি না অর্ডার করে ফেলা যায়, কিন্তু ওইটা তো আরেকজনের পেজ, ফলোয়ার নাই এনে দেখে বুঝে যাচ্ছে, আর আমরা তো সারা সবগুলো চোখ রাখতে পারবো না, একটু সাবধান থাকা উচিত। অবশ্যই এটা খুব ভালো। আমি ভাই আসবো যে আসলে অনলাইন বিজনেসে কিভাবে আসলে আসে, এটার আগে আমি একটু লাস্ট একটা কোশ্চেন শেষ করে আসতে চাচ্ছিলাম। সেটা হলো যে ভাইয়া এই যে পপি আপুকে সবাই চিনে, সবাই এক কথা এখন অনেকে আবার এইভাবে পরিচিত করে যে পপি আপুর হাজবেন্ড সাগর ভাইয়া, এটা আসলে কেমন এনজয় করা হয় বিষয়টাকে? ভালোই তো, স্টুডেন্ট ভালো করলে তো শিক্ষকেরই সফলতা। হ্যাঁ, এটাই ভালো আর কি। আমি যখন এসএসসির সময় আমার যে ফ্রেন্ডটা সহ আমরা একসাথে পড়তাম, ওকেও মানে কিছু জিনিস আমি যতটুকু জানতাম শেয়ার করার চেষ্টা করতাম। ও একটা সাবজেক্ট নিয়ে খুব টেনশনে ছিল, ম্যাথমেটিক্স নিয়ে, তো ভালো করেছে, রেজাল্ট যখন ভালো হয়েছে তো সেটা একটা তৃপ্তি। হ্যাঁ, তো আমি যে যতটুকু সহযোগিতা করতে পেরেছি এখান থেকে ও একটা ভালো ইয়ে করেছে, মানে এটা একটা তৃপ্তি। যেমন তেমনি আমরা যখন সংগঠনে কাজ করেছি, আমি তো দেখছি ও যখন জয়েন করে আস্তে 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 গ্রাজুয়ালি ওর মধ্যে ও অনেক ট্যালেন্টেড, বাস্তবতা হচ্ছে এটাই। আসলে কি বলে, আপনি যদি মরিচ গাছে গোলাপ ফুল চান তা তো হবে না, তাই কি হবে, তা সেটা গোলাপের গাছই হতে হবে, তার বাই জেনেটিক্যালি তার মধ্যে ওই জিনিসটা থাকতে হবে। ওর মধ্যে ছিল যে বিষয়টা হচ্ছে এখন পানি দেওয়ার কাজ থাকে অনেক সময়, হ্যাঁ, যে হয়তো একটু নার্সার করার ব্যাপার থাকে, একটু যে এটা জাস্ট একটা সাপোর্ট, বেসিক সাপোর্ট, আগাছা যাতে না জন্মায় এই বিষয়ে একটু খেয়াল করা। তার মানে কি আসলে এই আগাছারই কন্ট্রিবিউশন না, আগাছার বা এই পানি দেওয়ারই কন্ট্রিবিউশন, মূল গাছটা তো সেই হইতে হবে আর কি, স্ট্রাকচারটা হবে। তো এই ব্যাপারটা আর কিছু যে যতটুকু আমি সাপোর্ট করছি এবং ও নিজে করেছে, ও আমার জীবনে ইম্প্যাক্ট ফেলেনি বিষয়টা এরকম তো না। এই যে আমি বললাম যে পপি আপুর হাজবেন্ড, এটাও তো অনেক জায়গায়, এটা আমাকে না চিনলে ওকে চিনতেছে, এর থ্রুতে তো আমরা মানে সহজ হয়ে যাচ্ছে অনেক কাজই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওর নিজের
ওর আসার পরে আমার লাইফে কিন্তু লাইফটা অনেক সহজ হয়ে গেছে আল্লাহর রহমতে আর কি। এটা একটা হ্যাঁ হ্যাঁ আসলে কিন্তু আমাদের কিন্তু সমাজে এরকম আসলে খুব কম দেখা যায় আসলে এইভাবে চিন্তা করা বা এই ডাইমেনশনে ভাবতেছে, অনেক ইজি ভাবে চিন্তা করে সাগর স্যার, এটা ভালো লাগার। আসলে উনি সবকিছুকে অনেক ইজি ভাবে চিন্তা করে। আর মানে সাগর স্যার কিন্তু অনেক পপুলার ইউনিভার্সিটিতে অনেক আগে থেকে ছিলাম এক সময় আর কি, আমরা সংগঠন করতাম, ওই তো বললাম তো আমরা স্লোগান দিতাম, কে ওইটা কারা করতো মানে চিন্তা আর কি। আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটু বলে নেই, সেটা হলো যে ও মানে বিয়ে শাদী হওয়ার পর থেকে ইভেন তার আগে থেকে ব্যবসাটাও কিন্তু ভাগ করে নেওয়া গেছে আর কি। এইটা অনেক সময় যেমন কি বলে এই অর্থে যে আমি নিজেওকে অনেক সময় সাপোর্ট করছি, কিন্তু ও আসলে আরো অনেক বেশি হেল্প করেছে। যেমন হলো যে আমাদের পার্টনারশিপ বিজনেস একটা সময় গিয়ে কিন্তু অনেক সময় কেরিয়ার যখন এই ব্যবসাটা যখন ভালো করতেছে না, একটা সময় কিন্তু টিম মেম্বার কমে আসতে করে, অনেকে সুইচ করে, এরকম হয়ে যায় বেশি বেশি দীর্ঘদিন লেগে গেলে। তো পরে অবশ্য এটাও একটা পয়েন্ট ছিল যে না আসলে বিয়ে শাদী করলে এটাও একটা গ্যারান্টি থাকলো আর কি, অ্যাটলিস্ট একটা লং টাইম পার্টনারশিপ পাওয়া যাবে আর কি। এটা নিয়ে অনেকে বলে যে তোমাদের সাথে কাজ করা তো ইনভেস্ট করা, এই যে রিস্ক একলো, যে ভালো হলে খুব ভালো, আর যদি খারাপ হয় ভেঙে যায় সম্পর্ক, তাহলে তো ব্যবসাও ভেঙে যাবে আর কি, এরকম একটা। তবে আমরা আসলে লাইফটাই তো এরকম, লাইফটা তো অনিশ্চিত সবকিছু ক্ষেত্রেই। তবে কিছুটা প্ল্যান, কিছুটা সহযোগিতা, আমাদের টিম কম্বিনেশনটা ভালো আর কি। যেমন ও মানে ম্যানেজমেন্ট, কাস্টমার, মার্কেটিং এই সাইডগুলোতে ফোকাস থাকে, তো এইচআর, মার্কেটিং এবং কাস্টমার ম্যানেজমেন্টটাও দেখে। আমি অপারেশনটা দেখি মেইনলি, পার্টনারশিপ, অপারেশন, সাপ্লাই চেইন, তারপরে অ্যাজ এ টিমকে ম্যানেজ করার সবার ব্যাপারগুলো আমি দেখি অপারেশনালি। তো দেখা যায় এই দুইটা টিম বন্ডিংটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের টিমের মেম্বাররাও কিন্তু ভালো, হ্যাঁ হ্যাঁ যারা সিনিয়র মেম্বার আছে। এমনও আছে যদি বলি আমাদের টিমে ছিল মাহির, লিওন, ওরা কি করতো মানে যখন প্রথম ইন্টার্ন হিসেবে আসে সাগর স্যার ধরে ধরে একজনকে ভিডিও এডিটিং শেখাইছে, মানে সরে সরে ক শেখানো, একজনকে গ্রাফিক্স ডিজাইনিং শেখাইছে। তো ওরা প্রথমে কোনো টাকাই নিত না, ওরা ভিডিও এবং পোস্টার ডিজাইন, ইলাস্ট্রেটর এবং ভিডিও। তো প্রথমে ওদেরকে 1 টাকাও দেওয়া হতো না, পরে ধীরে ধীরে মনে হয় 1000-1500 এরকম করে শুরুর দিকে। ওরা এখন তো একদম সিনিয়র লেভেলে চলে গেছে। এরকম আরো আছে আবিদ আছে, ইস্তিয়াক আছে, তারপর রেদওয়ান, আরমান, মানে শুরুর দিকে টিম। মিঠু ভাই আছে, মিঠু ভাই তো ম্যানেজার। হ্যাঁ ভালো বিষয় যে সবার নাম ধরে বল। আমি একটা জিনিস খেয়াল করছি কালকে দেখে যেটা, আপু খুবই হাম্বল। ভাই আপনি আমি আপু দিকে কেন বললাম, মানে আমি অনেকগুলো মানে সব সুখ জিনিস এটা নজরে রাখি, মানে আমার এটা অভ্যাস একটা যে সে কি করতেছে এগুলো সবকিছু ইয়া করা। তা আমার কাছে মনে হলো আপনি অনেক বেশি হাম্বল, অনেক বেশি। আমাদের টিমের না, আমাদের টিমের বন্ডিংটা খুব ভালো। যেমন যখন আমরা কোথাও যাই, আমি আর সাগর স্যার বলি এই জায়গাটাতে আমার টিমের সবাই নিয়ে আসলে খুব খুশি হইতো, খুব মজা পাইতো। যেমন আমি বারবার বলছিলাম তুইন বা লিওন, রেদওয়ান ক্যাম্পাসে আসলে বড় যে পাঙ্গাস মাছটা আমরা দেখলাম, আসলে খুব খুশি হতো, আসলে অনেক খুশি হইতো যে এত সুন্দর মাছ, এত বড়। তো আমি ওদেরকে সবাইকে মিস করতেছিলাম ওই সময়টাতে। আপনাদেরকে দাওয়াত হইলো আমার নিজের গ্রাম চাঁদপুরে, সবাইকে নিয়ে আসবেন। হ্যাঁ চাঁদপুর যেতে চাই আমরা, চাঁদপুর যাওয়ার প্ল্যান আছে। এই আমি একদম অন ক্যামেরাতে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আচ্ছা ভাইয়া, এইখানে একটা পয়েন্ট আপনি বললেন না যে স্টুডেন্টের সাফল্যে আপনার খুব খুশি লাগে, যে বিষয়টা এই জিনিসটা কি হয়, আমি নিজে কি হয় আমার এই যে ভার্সিটিতে আলহামদুলিল্লাহ আমার 3 ব্যাচ, আমি তো 4th ইয়ারে উঠে গেছি, তো এর সব কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে 50 থেকে 60% আমার নিজের স্টুডেন্ট, এই ভার্সিটির স্টুডেন্ট। আমার আলহামদুলিল্লাহ আমার ব্যাচ থেকে পড়ে এরা চান্স পায়। তো আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যখন আমি ক্যাম্পাসে হাঁটি, ওরা তো অন্য নজরে দেখাচ্ছে, ইয়া করে দৌড়ায় আসবে ভাইয়া ভাইয়া, মানে এই জিনিসগুলো অন্যরকম ভালো লাগে। এই যে এটা কিন্তু সত্যি যে আসলে স্টুডেন্টের সাফল্যে মানে এত ভালো লাগে, মানে ও যদি আমার চেয়ে, এই যে আমার একটা স্টুডেন্ট রিসেন্ট টিচার ক্যান্ডিডেট, মানে ও সামনে ইনশাআল্লাহ খুব দ্রুত টিচার হিসেবে জয়েন করবে ভার্সিটিতে আরেক বছর শেষ হলে। তো এই জিনিসগুলো অন্যরকম ভালো লাগে। আমি হতে পারি না, তো তুই কি হইছিস, ও তো হচ্ছে, এটা একটা অন্যরকম ভালো লাগে বিষয়টা হয়েছে। আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন কি, সেটা হলো যে লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখা উচিত? অনেক ভিডিওটা দেখবে তো একটু অনেক জানবে, কি বলবো বলো তো। এটা তো একজনের জন্য এক রকম হতে পারে। হ্যাঁ, তবে আসলে এটা আল্লাহ প্রদত্ত। আমি যদি সিম্পল একটা উদাহরণ দেই, যে ইসলামিক মাইন্ডের, সে সবসময় চাইবে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ ইসলামিক মাইন্ডের হোক, পজিটিভ হোক, যেমন সে কখনো খারাপ কথা বলে না এরকম হোক। হ্যাঁ, সবসময় সুন্দর কথা বলবে, তারপর তাকে দেখে অনেকে ইন্সপায়ার হচ্ছে। এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। আমার মনে হয় আর একটা জিনিস, আরো কয়েকটা জিনিস আছে, যেমন এইটা তো আসলে কোনো সিলেবাস নাই আর কি, যে
এইরকম শখের মধ্যে পড়তে হবে, মানে হাজবেন্ড হইতে গেলে, ওয়াইফ হইতে কিন্তু গেলে। আমি একটু ভুলে গেলাম জিনিসটা, এই জন্য ইনস্টা মাথায় আসছে হ্যাঁ, না, তুমি আমি খেয়াল করো, মনে আমি বলবো। হ্যাঁ, বলি সেটা হলো যে আমাদের ইউনিভার্সিটি বলি বা আমাদের ব্যক্তি জায়গা থেকে বলি, অন্যান্য জায়গা থেকে বলি, পরিবারও কিন্তু বিয়েটা কিভাবে হয়, পরিবার অনেক সময় দেখে বিয়ে করে, আমরা নিজেরা পছন্দ করে বিয়ে করি। এখানে হয় প্রথমত আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সৌন্দর্য দেখেই প্রথম ক্রাইটেরিয়াটা সেট ও করি। হ্যাঁ, আমার এটা মনে হলো, এই যে এই মনে পড়লো, সেটা হচ্ছে হ্যাঁ। আমার মনে হয় শিক্ষাগত জিনিসটা একটু সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত, শিক্ষার জায়গাটা। আচ্ছা, এটা মানে এক একজনের জন্য এক এক রকম থাকে। তো আমার একটা জিনিস হচ্ছে অনেকে সৌন্দর্যটা দেখে, এডুকেশন, কেরিয়ার দেখে, আবার কেউ কেউ দেখে যে তার ধার্মিকতার ব্যাপারটা আছে কিনা। এগুলো আমাদের তো এটা একটা ইসলামিক নিয়মই আছে অলরেডি। প্রথমত কি দেখতে হবে, তার ধার্মিক ইয়েটা দেখা উচিত। মুসলিম আমি 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 অডিয়েন্সে তো অন্য ধর্মেরও থাকতে পারে, আমি আমার ধর্মের নিয়েই আমি বলবো যে তার ধার্মিকতা তার ভিতরে আছে কিনা, হালাল পথে উপার্জন করতেছে কিনা, পুরুষ হলে। আর মেয়ে হলে তো তার ধার্মিকতা পাশাপাশি আছে ভদ্রতা, নম্রতা, এই ব্যাপারটা আছে কিনা। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ডেফিনেটলি প্লাস পয়েন্ট। কিন্তু বাংলাদেশের সবাই কি আর ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডেড হবে? কেউ তো প্রাইভেটে আছে বা অল্প পড়াশোনা করেছে। বিষয়টা হচ্ছে যতটুকু পারবো ততটুকু প্লাস পয়েন্ট আর কি। অনেকে এটা কেন মনে হচ্ছে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাই খুব বেশি জরুরি আসলে? আপু এবং ভাইয়া দুজনে বারবার বলতেছে কিছুটা থাকা উচিত, কারণ হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের পড়াশোনা করার জন্য প্রথমত। কারণ হচ্ছে যে মা হচ্ছে সব থেকে ভালো শিক্ষক, যে কোনো শিক্ষক, মায়ের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বললাম আমি। বাবাও ডেফিনেটলি, বাবা হচ্ছে পড়াশোনাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে, কেরিয়ারে আরও এক্সেলেন্স নিয়ে আসার জন্য, একাডেমিক এক্সেলেন্স নিয়ে আসার জন্য। আর মাও পড়াশোনাটা নিয়ে যাবে, বাট সবাই তো আর গৃহিণীও কেউ কেউ হয়, কেউ কেউ প্রফেশনেও যায়। কিন্তু আমরা অলরেডি দেখে আসছি বাস্তবতা এটাই যে হাজব্যান্ড ওয়াইফ দুজনই যখন স্ট্রং প্রফেশনে, ডিফারেন্ট প্রফেশনে থাকে, তখন কিন্তু দেখা যায় বাচ্চারা আবার ভালোভাবে বিকশিত হয় না। তো একটা সময়, অনেক সময় যে মা হয়ে যায় তখন অনেকে স্যাক্রিফাইসও করে। তো আমার কাছে মনে হয় যদি পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে, বিশেষ করে মা হিসেবে সে শিক্ষিত, নেপোলিয়ন বলছিল মনে হয় একটা কথা, যে শিক্ষিত মা শিক্ষিত জাতি দেবে। আসলে শিক্ষিত মাটা আসলে শিক্ষিত সন্তান তৈরিতে বড় ভূমিকা, মানে কারণ সন্তান তো একটা বিগ ইনভেস্টমেন্ট, ইটস লাইক এ বিগ বিজনেস আর কি। আমরা তো একটা বিজনেস তৈরি করি সন্তানের মতোই, কিন্তু সন্তান কিন্তু একটা বড় বিশাল অ্যাসেট, এটা আল্লাহ দিয়েছেন, সম্পদ হিসেবে দিয়েছেন। এটাকে অনেক সময় আমরা মিসআন্ডারস্ট্যান্ড করি যে সন্তান লালন পালন করাই কি মেয়েদের শুধু কাজ, বিষয়টা এরকম নয়। কিন্তু সন্তান একটা বড় বিজনেসের থেকেও বেশি ভ্যালুয়েবল, কারণ সে তো, তাকেও যদি আমরা গ্রো করি, সে যদি কেরিয়ারে শাইন করে, সেও কিন্তু জীবিকা, এবং আমাকে বৃদ্ধ বয়সে আমার অর্থ উপার্জন কম থাকলে সে কিন্তু সাপোর্ট করে তো ফ্যামিলিতে, আর্থিক আয় ব্যয় তো সেই দেয়, সেও তো দিচ্ছে, সন্তানও তো দিচ্ছে। তার মানে কি এটা একটা লং টার্ম সাস্টেনেবল বিজনেস মডেল না, যদি আমি ওই অর্থে বলি আর কি। সন্তানকেও শিক্ষিত এবং মানে প্রোডাক্টিভ করে গড়ে তোলা, প্রফেশনাল করে তৈরি করে, এটাও ওই অর্থে দেখে অনেকে। তো আমি বলবো যে আমি বিয়ের ওই পয়েন্টটাতে আসি, এর ডিসকাশন করলে অনেক দূরে যাবে। বিষয়টা হচ্ছে যে অবশ্যই মানে আমি ইসলাম ধর্ম অনুসারী বলবো যে ধর্মীয় জায়গাটা, নম্রভদ্রতা, শিক্ষার কিছু জায়গাটা ডেফিনেটলি, পুরুষ হলে তো অবশ্যই ভালো শিক্ষিত হতে পারাটা ভালো। তারপর প্রফেশনালি হালাল পথে উপার্জনটা করছে কিনা, চেষ্টা করছে কিনা, অ্যাটলিস্ট তার সর্বোচ্চ চেষ্টা। বাংলাদেশে তো এখন ব্যাংক জবই অনেক বেশি হয়ে গেছে আর কি, তো এখন অনেক প্রফেশন নিয়ে দেখা যাচ্ছে, অনেক কন্ট্রোভার্সি আছে, বাট চেষ্টা করাটা সর্বোচ্চ, যে মানে কেরিয়ারের দিক থেকে যে কোন দিক থেকে আমি বেটার ওয়েতে আমি ওই জায়গায় আসতে পারি। সো এই জায়গাগুলো যাদের ভিতরে আছে, নম্রভদ্রতার ব্যাপারগুলো তো আমি বললাম। তো এই বিষয়গুলো আমার অভিমত, সবার সাথে মিলবে এরকম না আর কি, তাই তো? সেটাই, একজনের চিন্তা ভাবনা এক রকম তো থাকতেই পারে, সেইভাবে আসলে চিন্তা করে। সাগর স্যারের উত্তরটা খুব সুন্দর হয়েছে, অনেকে এইভাবে ভাবতে পারে আর কি। অনেকে যেমন হয় কি, মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের বেতন আছে 30,000, আউট ইনকাম আছে, আউট ইনকামটা দেখে মেয়ে বিয়ে দিচ্ছে। কিন্তু যেই ছেলের টেন্ডেন্সি আছে আউট ইনকাম করার, তার মেন্টালিটি আসলে কতটা স্বচ্ছ বা কতটা পজিটিভ, এটা ভাবতে হবে। আমাকে তো আলটিমেটলি দিনের পাশাপাশি আমাকে পরকাল নিয়েও সেভাবে চিন্তা ভাবনা করতে হবে, যে আমি যেটা যে আউট ইনকাম, সেটা কতজনের রিজিক বা হালাল হকটা নষ্ট করে আমার কাছে আসতেছে। হ্যাঁ, সো এই জিনিসটা মাথায় রাখা উচিত। আজ হোক কাল হোক, আমি কিন্তু আজকে আমার এই জায়গায় থাকবো না, এই জায়গাটাতে আরো মানে হাজার হাজার মানুষ আসছে গেছে, আমিও যাবো, আমার পরে হাজার হাজার মানুষ আসবে যাবে। সো জাস্ট দায়বদ্ধতা ঘাড়ে নিয়ে মাথায় মারা যাওয়াটা এটা উচিত নয়, প্রপার ওয়েতে পজিটিভ ভাবে থাকা উচিত। আচ্ছা ভাইয়া, আমরা আসলে আপনাদের সম্বন্ধে ম্যাক্সিমাম মানুষই আসলে মানে সামনে দিকে যেটা দেখতে পায় যে আপনার অনেক বড় একটা বিজনেস, এবং বলতে গেলে যে একদম স্টেবল একটা বিজনেসে এখন রান করতেছেন। তো আসলে অনলাইন বিজনেসের প্রতি আগ্রহীটা মানে আগ্রহের কারণ কি? নরমালি তো যখন আসলে এই বিজনেসগুলো আপনারা যে মডেলগুলো নিয়ে চিন্তা করতেছিলেন, তখন তো আসলে খুব বেশি যে আসলে এগুলো নিয়ে মানুষ এইভাবে ভাববে, বা অনলাইনে যে মানুষ এতটা আগ্রহী হয়ে উঠবে, বা এইটাকে আপনারা এই জায়গায় দাঁড় করাতে পারবেন, এগুলো তো তখন আসলে ওইভাবে হয়নি। এই চিন্তাধারাটা কিভাবে তৈরি হয়েছে?
প্রথমত হচ্ছে যে অনেকে ফেসবুক ভিত্তিক বিজনেস, ফেসবুক পেজ, ফেসবুক ব্যবসাটাকে অনেকটা আন্ডারস্টিমেট করা, শুধু আমরা করি বলেই বলছি না, আন্ডারস্টিমেট করা হয়। এখন ফেসবুকের এত পাওয়ারফুল টুল সোশ্যাল মিডিয়াগুলো একটা দেশের সরকার চেঞ্জ করে দিতে পারে। মানে বাস্তবতায় হচ্ছে এরকম, পুরো পুরো দেশের পারসেপশন চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু আমাদের কিছু অনেকেই মনে করে কি ফেসবুকে ভিত্তিক ব্যবসা, অনলাইন ব্যবসা, মানে এটাকে ঠুনকো হিসাবেই চিন্তা করা হয়, কিন্তু এটা অনেক দূর চলে গেছে। কারণটা হচ্ছে যে এখন একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে, তাই না? একটা হচ্ছে যে ফিজিক্যাল ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। মানে ওইখানে আমরা মনে হয় যে ফোনের ভিতরে ঢুকলে, ফেসবুক ইউটিউবে ঢোকার পরে আমরা একটা জগতের ক্যাপচার চিন্তায় আসে না মাথার মধ্যে, যে একটা পুরো জগৎ ওখানে আসে। বাস্তবতা তো ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে, এখন অলরেডি আসতেছে 3D, এটা অনেক কিছু নিয়ে ভার্চুয়াল রিয়ালিটি চলে আসতেছে, এআই চলে আসছে। তো সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন বেজে বিজনেস করাটা এখন ওটা একটা অংশ, ডেফিনেটলি স্ট্রাকচারালি ইয়ে হতে হবে। কারণ অনেকে বলে থাকে যে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করা, ফেসবুক বন্ধ হয়ে গেলে কী হবে, ফেসবুক যদি ওখানে ভালো করে রিচ না দেয় তাহলে কী হবে। তো একটা বিষয় হচ্ছে কাস্টমার, তো আমি ট্রাস্টটা তো বেন করি, আমার ভিজিবিলিটি তো বাড়িয়ে নিচ্ছে, আমার ব্র্যান্ড ভ্যালু তো বাড়িয়ে নিচ্ছে। প্রিমিয়াম ফ্রুটস আমরা নিয়ে কাজ করি, তো প্রিমিয়াম ফ্রুটস যখন ফেসবুক থাকবে না, তখন বিভিন্ন জায়গায় আউটলেট থাকবে, জেলায় জেলায় আউটলেট থাকবে, সেখানে গিয়ে মানুষ প্রিমিয়াম ফ্রুটস থেকে প্রোডাক্ট নিয়ে আসবে। বাট এখন অনেক সাশ্রয় করে দিয়েছে তো সোশ্যাল মিডিয়াকে, অনলাইন অনেক সাশ্রয় করে। আমার তো হয়তো সারা দেশে আমাকে প্রোডাক্ট সাপ্লাই করতে গেলে হয়তো সারা দেশের জেলা পর্যায়ে অ্যাটলিস্ট আমাকে 30-40টা আউটলেট খুলতে হতো, তাহলে আমার ওই জোনের লোকজন আমার ওখান থেকে প্রোডাক্ট কিনতে পারতো। কিন্তু অনলাইনটা কত সহজ হয়ে গেছে না। আমি রংপুরে বসে বা ঢাকায় একটা ওয়্যারহাউস, সেন্ট্রাল ওয়্যারহাউস মেনটেন করতেছি, ঢাকায় রংপুরে আমাদের অফিস আছে, টিমটা ওখানে বসে কাজ করতেছে, প্যাকেজিং হচ্ছে আমাদের ঢাকায়, আমাদের প্রোডাক্ট ওখানে চাঁপাইনবাবগঞ্জ প্যাকেজিং হচ্ছে, রংপুরে, নওগাঁয়, সাতক্ষীরায়, পাহাড়ি অঞ্চলে প্যাকেজিং হচ্ছে, ওখান থেকে ক্লায়েন্টের বাসা পর্যন্ত চলে যাচ্ছে। আমাকে ওখানে দোকান খুলতে হয়নি, সাতক্ষীরাতে বা যশোরে খুলতে হয়নি, বা হয়তো সিলেটে খুলতে হয়নি। ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট মানে হাইয়েস্ট ক্লায়েন্ট ঢাকা, তারপরে মানে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা মানুষরা অনেক বেশি ক্রয় করে আর কি, ইভেন চাঁদপুর ওই সেটতে আছে। যে যারা এই যে মানুষরা কিনতেছেন, দেশের বাইরে বসে কিনতেছেন, তো এটা অনলাইন না হলে এটা সম্ভবত, এবং এত একটা, এবং অনেক মানুষের কর্মসংস্থানের তৈরি হয়েছে ফেসবুক যখন কোভিড শুরু হলো তার বেজে। তো অনলাইনে ব্যবসাটাকে এখন ভালো করে করা সম্ভব। এবং এখানে আর একটু, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন ইউটিউব চ্যানেল খুলছে, ফেসবুক চ্যানেল খুলছে, নিউজ চ্যানেলগুলো যে ফর্মাল যে চ্যানেলগুলো আছে আমাদের মিডিয়া, তা একটা সময় তো তাদের টিভিতে দেখতাম, আমরা টিভি চ্যানেলগুলো দেখতাম, এখন তো ফেসবুকেই বেশি দেখি, বা অনলাইনে ইউটিউবে এসে বেশি দেখতেছি আমরা। তো এই যে জায়গাটা অনেক বেশি, এটা আর অস্বীকার না করে সবাই, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট মানে কেরিয়ার পাথ বা ইম্পর্টেন্ট অংশ ব্যবসার অ্যাঙ্গেল থেকে অনলাইন বিজনেসটা দেখা দরকার। আসলে অনলাইন বিজনেসের প্রতি আগ্রহী হয়ে উঠতেছে। আগে যেমন একটা টাইমে ঘরের বাজার, প্রিমিয়াম টুলস, তারপরে হলো যে এরকম স্পেসিফিক কিছু জায়গা, কিন্তু এখন এত বেশি, এখন মধুর বিজনেস আসলে আগে আমরা একজনকে ভাবতাম যে জামশেদ ভাইকে, কিন্তু এখন মানে চাকে রেখে সেই মধুর বিজনেস করতেছে অনলাইনে। এইটা আলাদা জিনিস। একটা হলো যে আমি অনলাইন বেজে বিজনেস করবো, আর আমি একই প্রোডাক্ট নিয়ে সবাই করবো নাকি, সবাই মধু বিক্রি করবো নাকি, সবাই আম বিক্রি করবো নাকি, মানে সবাই এইটার জায়গায় ডিফারেন্ট আইডিয়া নিয়ে আসা উচিত। আমি দেখছি, আমি তো কুরিয়ারের সাথে একদম ক্লোজলি কাজ করি, কুরিয়ারের প্রচুর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের যায়, তো ওদের ওয়ারহাউসে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। তো ওইখানে ওরা বলে যে কি বলে, মাটিও বিক্রি হয় কিন্তু সেখানে, মানে মাটিও মানুষ কিনতেছে, যে আমার গাছের গার্ডেনের জন্য, ছাদ বাগানের জন্য, গাছের জন্য মাটি লাগবে। তো বিক্রি হয় না এমন কিছু অনলাইনে নাই এখন। অনলাইনে মানে চেয়ার টেবিল থেকে শুরু করে বড় বড় মোটরসাইকেল থেকে শুরু করে ইভেন সব কিছু কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে। তো আমি কেন শুধু একটা দুটো জিনিস নিয়ে কাজ করব? আমি যদি একটু ভালো প্রোডাক্ট তৈরি করি, আস্তে আস্তে এটাকে একটু প্রমোশন করার চেষ্টা করি, একটু অনলাইন বুস্টিংটা বুঝি, ডিজিটাল মার্কেটিংটা একটু শেখার চেষ্টা করি, তাহলে কিন্তু যে কোনো প্রোডাক্টই অনলাইনে সেল করা সম্ভব আর কি। আচ্ছা, এখানে আসলে এই যে একদম শূন্য থেকে আসলে এই স্ট্রাগল একটা অবস্থায়, এই স্ট্রাগলটা কেমন ছিল? যেমন আমি একটু একটা জিনিস অ্যাড করি, আমাদের আলহামদুলিল্লাহ আপু যেটা হয় কি, আমাদের অনেক বই সেল হয়, আমাদের এই প্রতিষ্ঠান থেকে অনেক স্টুডেন্টদের অ্যাডমিশনের বই সেল হয়। তখন আমরা এই যে কুরিয়ারের এত ভেজাল পোহানো লাগে, মানে এত, মানে আমি নাম নিচ্ছি না কোনো কুরিয়ারকে স্পেসিফিক ভাবে, মানে আমি দেখি যে এত পরিমাণে স্ট্রাগল, মানে একটা স্টুডেন্ট বসে থাকতে 10 দিন বসে আসছে, তাও তার হাতে বই যাচ্ছে না, অ্যাডমিশন সামনে চলে আসতেছে। তো এই মানে আরো তো অনেক স্ট্রাগল, তারপর লাইসেন্সের জন্য অনেক প্রবলেম আমরা ফেস করে থাকি অনলাইনে বিজনেসের ক্ষেত্রে। তো এই কি স্ট্রাগলের সাথে আসলে মুখোমুখি হয়েছে? আমি তো এখানে গভর্নমেন্টের দোষ দিব আর কি, হ্যাঁ, সরকারি ব্যবস্থা, বর্তমান সরকারের শুধু বলতেছি না,
অনেক যে বাংলাদেশের যত সরকার সরকার ব্যবস্থা যারা আছে। আসছে এটা দোষ আছে তো বাংলাদেশের সরকার পরিচালিত যে সেক্টরগুলো আছে সবগুলোই তো লসের মুখে। ট্রেন বলেন, বিমান পরিবহনও লস করে, ওই তারপরে ডাক বিভাগ, কিছু কিছু এমন এমন অধিদপ্তর বিভাগ আছে এখন তারা শুধু মাছি মারে আর কি। বসে বাস্তবতা হয়েছে কিছু হ্যাঁ, অনেক কাজ অধিদপ্তর নাই। বোর্ড করে দেওয়া হয়েছে, আপডেটেড নাই তো। এটা এগুলো নিয়ে ভাবা আসলে এত বেশি ঝামেলা আমাদের দেশে, তো গভর্নমেন্টও এক তো দায় মুক্তি দেয় এভাবে করে, কারণ এত বেশি তাদের ঝামেলার মধ্যে কাজে আছে, কোনটা থেকে কোনটা করবে। এই যে ডাক বিভাগ আছে, ডাক বিভাগ কি পারতো না? ডাক বিভাগ তো চিঠি কজন পাঠায় ভাই, জোর করে হয়তো সরকারি অফিসের কিছু চিঠি টিটি পাঠায়, দরকার ছিল না, এটা ইমেল করলে হয়ে যেত বা অন্য কোনো মাধ্যমে হয়ে যেত। এতে কত ফাস্ট হচ্ছে আমাদের অন্যান্য কুরিয়ার টুরিয়ারগুলো আছে। আবার কিছু জিনিস আছে এই যেখানে হ্যাসেল আছে, ডাক বিভাগকে তো আধুনিকায়ন বড় আকারে করা যেত না, করে তো এখানে এটা একটা ফাস্ট ডেলিভারি মডেলও করা যেত, তাই না? যে একটা ডাক বিভাগের লোকগুলো মাসি মারতো না অনেকগুলো বসে, এটা কাজে লাগতো। আমি জানি না ডাক বিভাগের লোক কেউ দেখলে হয়তো আমাদের গালি দেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক সেক্টরই বাংলাদেশের আছে, অনেক ডিপার্টমেন্ট আছে এখনো যারা বসে অফিসে গিয়ে মাসি মারার সাথে তাদের কোনো কাজ নাই, কিন্তু গভর্নমেন্ট এটাকে সংস্কার করে এগুলোকে কিন্তু অ্যাক্টিভ করতে পারতো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। একটু আধুনিকায়ন করা দরকার আছে, তো আগের মডেলে চলবে না দেশ। তো এগুলো কেন লস করবে? এগুলো তো সর্বোচ্চ পাওয়ার দিয়ে অ্যাক্সেস করা, মেনটেনেন্স হয়ে থাকা উচিত আর কি। কিছু কিছু ভর্তুকি সমৃদ্ধ আছে সেটা আলাদা জিনিস, বাট কিছু সেক্টর আছে কাজ করানো যাইতো। আমার মনে হয় যে ডাক বিভাগে যদি এরকম ইনিশিয়েটিভ থাকতো তখন প্রাইভেটের সাথে আরো বেশি কম্পিটিশন হতো। তো যখনই কম্পিটিশন কম থাকতেছে তখনই তারা কিন্তু কিছুটা নিজেরা সুযোগ পাচ্ছে। আর কিছু ঝামেলাও আছে, দেখা গেলো যে আমরা এগুলো কয়টা প্রতিষ্ঠান আছে, অল্প কিছু প্রতিষ্ঠানই আছে যারা মানে আমরা তাদের সার্ভিসটা দিচ্ছে, এইখানে মোটামুটি মনোবলি বিজনেসও হয়, এই কারণে আমাদের কিছুটা ম্যানেজমেন্টের অসুবিধা হয়। আর হলো যে এখন অনেক কুরিয়ারের উপর টেকনোলজি ফ্রেন্ডলি না, টেকনোলজিতে অ্যাডাপ্ট করে নাই, এটার ফলে ওই যে কুরিয়ারের এই ইস্যুগুলো থাকে। আর জেনুইনলি কুরিয়ার সার্ভিস ম্যানেজ করা কিন্তু খুব চ্যালেঞ্জিং, মানে এটা তারা যদি চেষ্টা করে আস্তে আস্তে হয়তো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে। আমি বলবো যে এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা যাবে, অনেক মানুষকে নিয়ে কাজ করতে হয়তো, কেউ না কেউ হয়তো ঠিক ওই পার্সেলটাই এক রাইডার যে নিয়ে গেছে সে একটা কোনো গিয়ে ফেলায় রাখছে, মানে তার দোষের কারণে কিন্তু কুরিয়ারের ইস্যুটা হচ্ছে। আমি 4 মাসে 3টা কুরিয়ার চেঞ্জ করছি, নাম নিচ্ছি না, মানে একটার পর একটা চেঞ্জ করলাম, 4 মাসে 3টা, এরকম একটা। এই জায়গায় আমি বললাম যে কিছু ইনোভেটিভ অ্যাপ্রোচ আসা উচিত, এবং গভর্নমেন্ট পর্যায়ে থেকে কিছু বড় বড় স্কেলে যেগুলো খুব এরকম ঝামেলাপূর্ণ আছে সেইখানে গভর্নমেন্টের পাওয়ার এক্সারসাইজ করে ওগুলোকে সলিউশনে আসা উচিত। এবং আমি মনে প্রাণে চাই গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো আছে, পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভ, বিশেষ করে যেগুলো থেকে রেভিনিউ আর্ন হয় সেগুলো যেন প্রফিট করে। আপু আসলে কন্টেন্ট তৈরি করার আগে আপনি কোন কোন জিনিসগুলো আসলে চিন্তা করেন, বা আসলে কোন কোন জায়গা থেকে সোর্সটা নেওয়া দরকার, বা এইগুলো আসলে কিভাবে আসলে করা হয়? আচ্ছা, কন্টেন্টের আগে আমার আসলে চিন্তা থাকে যে আমি যেই জিনিসটা দিচ্ছি মানুষ যেন স্পেসিফিকভাবে ওইটাই বুঝতে পারে আর কি। তার জন্য আমি অনেক স্টাডি করি এবং বই পড়তে হয়। যেমন আমি যদি যেমন আমার যে পুকুর পাড়ে আমি শাকসবজি লাগিয়েছি, এখন পোকা লাগছে, আমার তখন প্রাকৃতিক কীটনাশক দিতে হবে, যেন আমি প্রাকৃতিকভাবে ওইটাকে দমন করার কথা বলছি বারবার। সো আমার ওই প্রাকৃতিক কীটনাশকের উপরে কয়েকটা বই আছে, আমি তখন বের করলাম এবং আমার মতো করে একটু কম্বিনেশন করে দিলাম, তো আলহামদুলিল্লাহ কাজ করলো এবং ওটা ভিডিও আকারেও শেয়ার করলাম। সো তখন আমি মানে এই জিনিসগুলোই মাথায় রাখি যে আমাকে আগে নিজেকে সুন্দর মতো স্টাডি করতে হবে, সেটা বই হতে পারে, ইন্টারনেট হতে পারে, গুগল হতে পারে। সো এখন তো এআই থেকেও সুন্দর মতো চ্যাটজিপিটি থেকে আমরা অনেক ইনফরমেশন নিতে পারি। সো সবগুলোকে ভেরিফাই করে নেওয়া যে আমি যেটা শেয়ার করছি সেটা যেন কাজে আসে এবং অথেন্টিক হয় ইনফরমেশনটা, মানে এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট যে কাজে আসে, যেন মানুষ যেন উপকৃত হয় আর কি। হ্যাঁ, এটা মাথায় রেখে কাজে যেন আসে এবং সেটা যেন অথেন্টিক হয়, এই বিষয়টা মাথায় রেখে শেয়ার করা এবং স্পেসিফিক ভাবে শেয়ার করা, খুব বেশি এলোমেলো হবে না। মানে কিছু শিখতে পারে বলেই কিন্তু মানুষ বারবার দেখে, বিষয়টা এমনই যে কিছু শিখতে পারতেছে বলেই কিন্তু বারবার দেখতেছে বিষয়টা। আচ্ছা, একেবারে শেষ দিকে ভাইয়া চলে আসছে, একেবারে শেষ দিকে বলতে গেলে আমরা আসলে অনেক গল্প করে ফেলছি, এত বেশি আসলে গল্প হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা শুধু গল্প হচ্ছে। ভাইয়া সামনে প্ল্যানিং কি আসলে, প্রিমিয়াম ফুডস থেকে শুরু করে প্রিমিয়াম এগ্রো থেকে শুরু করে সবকিছু নিয়ে আসলে ওভারঅল প্ল্যান কি? আমাদের সামনের প্ল্যান হচ্ছে যে মানে যদি বিজনেস অ্যাঙ্গেল থেকে বলি যে কৃষি ভিত্তিক, আমরা তো চাই যে নিরাপদ খাবারের ক্ষেত্রে কিছুটা কন্ট্রিবিউশন রাখতে, এই জন্য আমরা নিজেরা ফার্মিংয়ে গেছি, কন্ট্রাক্ট ফার্মিং মডেলে আমরা কিছুটা নিরাপদ করতে পারছি। যেমন আমরা ফল বিক্রি করি, ফলটা ফার্মারদের সাথে চুক্তি থেকে লাস্ট স্টেজে কেমিক্যাল ব্যবহার করবেন না, আমরা নিয়মিত মনিটরিং করার চেষ্টা করি ব্যাগিং প্রযুক্তির আমটা দিতে বেশিরভাগ ক্ষেত্রে, যাতে করে নিরাপদ হয়। ব্যাগিং মানে যে ফ্রুট ব্যাগ লাগানো থাকে, কীটনাশক আর স্প্রে করতে হয় না। তো
তো এই প্রযুক্তির আমরা ইয়েটা সংগ্রহ করতে মানে ঘুরে 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 দেখি কোন চাষিটা ভালো করে, তার থেকে ফল নিয়ে আমরা চুক্তি করে সেইটাই আমরা সাপ্লাই করি। এক্ষেত্রে আমরা ভালো সোর্স থেকে ভালো কোয়ালিটিটা দিতে পারি। এটা মানে কিন্তু 100% নিরাপদ বলা যাচ্ছে না, কিছুটা নিরাপদ, অপেক্ষাকৃত নিরাপদ। আমরা নিজেরা ফার্মিংয়ে ঢুকছি, এরপরে আরও বাড়বে নিরাপত্তা। অর্গানিকে যাওয়া চ্যালেঞ্জ আর কি, কারণ একদম অর্গানিকে যাওয়া তো বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে সম্ভব না বাণিজ্যিকভাবে। তো নিরাপদ যেন স্বাস্থ্যকর হয় যেন পুরোপুরি, এটার জন্য আমরা আমাদের ফার্মে আমরা স্টাডি করছি। পরবর্তীতে স্টেজ হচ্ছে যে এইটার মাত্রা আরও বাড়ানো, যতটাই যেন ম্যাক্সিমাম মানে নিরাপদ হয়, এটা আমাদের স্টাডি থেকে নিয়ে আসা। আমাদের ফার্মার যারা যে চুক্তিবদ্ধ আছে তারা আমাদের সাথে যেন আরও ওতপ্রোতভাবে কাজ করে এটাকে ইন্টারন্যাশনাল স্কেল পর্যন্ত, যে আমরা এটা রপ্তানি উপযোগী গুড এগ্রিকালচার প্র্যাকটিসের একটা প্রোডাক্ট তৈরি করে সেটা বাইরে পাঠানো এবং প্রসেস আইটেমের দিকে আস্তে আস্তে করতে পারা আর কি। এরকম আরও লং টাইম আমাদের প্ল্যান আছে ব্রডার স্কেলে এই কয়েকটা জিনিস, যাতে করে এই কৃষি পণ্যগুলোকে প্রসেস করে আমরা বাজারে ভালোভাবে করে মানুষকে প্রেজেন্ট করতে পারি, ইন্টারন্যাশনাল মার্কেটেও আর কি, শুধু দেশের মার্কেটে নয়। তো এইভাবে করে সামনের দিকে আগানোর প্ল্যান আছে। আর এটা হলো কাজের পরিকল্পনা। আর ওভারঅল চাই আমরা মিলে আর কি আমরা চেষ্টা করি যে কৃষির প্রতি মানুষের, শিক্ষিত মানুষের অংশগ্রহণটা বাড়ুক আর কি, মানে যারা লায়াবল হতে পারবে সমাজের প্রতি। আমাদের কৃষক ভাইরা স্প্রে করে জমিতে করে, সে নিজে তো মাস্ক পরেই না, নিজের ক্ষতিটা তো নিজেও বুঝে না, ওই স্প্রেটা যে কীটনাশক বেশি অতিরিক্ত পরিমাণে স্প্রে করতেছে জমিতে, সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। সেটা তো হলো সেও যে সেফ থাকতেছে সেটাও না, কারণটা হচ্ছে কি তাদের ওই বুঝটা অত সহজে চেঞ্জ করা যাবে না। বলা হয় যে ভাই মাস্ক ব্যবহার করতে, দূর এগুলো ঝামেলা, কিন্তু এদের পরে যে অনেক কৃষকের ক্যান্সার হচ্ছে, অনেক কৃষকের নানাবিধ জটিল রোগ হচ্ছে, তারা কিন্তু এটা সহজে বুঝতেও পারে না, কারণ তারা আসলে এই বুঝার ধৈর্যটা, তার এই চিন্তা চেতনাটা তৈরি হয়নি, কারণ তারা অনেকেই শিক্ষিত না প্রপারলি। যখন শিক্ষিত মানুষরা এই ক্ষেত্রে আস্তে আস্তে বেশি পরিমাণে আসবে, তখন কিন্তু এইটা অন্তত কমে আসবে। নিজের সেফটিটার জন্য সে প্রথমে, কারণ সেও তো ওইটা খায়, অনেকটাই খায়, সে প্রথমে অ্যাওয়ার হয়ে যাবে। এই জন্য আমাদের একটা চাওয়া হচ্ছে যে শিক্ষিত তরুণরা কৃষিতে বেশি যুক্ত হোক। যেটা মনে হয় ওর কৃষি ভালোবাসি স্লোগান দিয়ে আস্তে আস্তে মানুষ সবাইকে কৃষি ভালোবাসিতে উদ্বুদ্ধ করা, যে চলুন কৃষি ভালোবাসি, আসেন কৃষি ভালোবাসি, যে আস্তে আস্তে হ্যাঁ মানে ওই কৃষির প্রতি মানুষকে ঝোঁক তৈরি করা। এবং ছোট থেকেই যারা যারা এখন বাচ্চারাও তো ওর কন্টেন্ট দেখে, স্টোরি দেখে, তো ওরা ছোট থেকে কৃষির প্রতি ভালোবাসা তৈরি হয়। তো ফিউচারে যেন কৃষি একটা সম্মানজনক, ও তো বলেই সবসময় যে সম্মানজনক পেশা, আসলে সবাই যেন সেটা মনে করে যে কৃষিতে আমি পড়াশোনা শেষ করে আমি কৃষি প্রজেক্ট করব। এইটা তো বর্তমানে শোনা যায় কি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবো, এইভাবে করেই সবার চিন্তা থাকে। একটা জানা যায় আমি স্মার্ট কৃষক হব এবং স্মার্টলি আসলে আমি কৃষিতে কন্ট্রিবিউট করতে পারবো এবং এটা ক্যারিয়ার হবে। আসলে কৃষি অনেক দূরে গিয়ে যায়, আমরা যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা অবশ্যই এটা বেশি মনে করি যে আমরা চাই যে, এবং আপনাদের কথা আমাদের শিক্ষক থেকে শুরু করে সবাই কিন্তু বলে, অনেক প্রশংসা করে যে আসলে আপনারা মানে কৃষি সেক্টর বাইরে থেকে আসলে এতটা সুন্দর করে কৃষিকে আসলে ওন করা হয় যে এটা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং আমিও চাই যে আসলে প্রিমিয়াম এগ্রো থেকে শুরু করে, প্রিমিয়াম ফুডস থেকে শুরু করে অনেক দূরে গিয়ে যাক। আপুর কাছে আসবো একদম লাস্ট, সেটা হলো যে 5 বছর পরে আমরা পপি আপুকে কোথায় দেখতে পাবো? এটা আসলে আল্লাহ ভালো জানে। আমি সবসময় বলি যে আমরা প্ল্যান করি এবং আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো এটাও আল্লাহ ভালো জানে আসলে। কারণ আমি মনে করি যে আমার জীবনে যে উত্থান পতন, আমার মানে ছোট থেকে এখন পর্যন্ত, মানে আল্লাহ যেই জিনিসটা ভালো চাইছে, আমি আসলে অনেক কিছু হয়তো চাইছিলাম যে এটা করবো ওটা করবো, এবং অনেক সময় চিন্তা করছি আল্লাহ ওইটা করলে তো আমি ওইটা হয়তো করতেও পারতাম, কিন্তু ওটা না করে এখানে থেকে গেলাম কেন? পরে দেখছি যে না, এটা আমার জন্য ভালো ছিল। সো 5 বছর পর আমার হয়তো প্ল্যান আছে, সাগর স্যার যেমন একটা রুট মানে একটা প্ল্যান বললেন, হয়তো আমরা এর থেকেও আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ ভালো জানে, আমরা দোয়া করে যাই, দোয়া করি। সো এই তো আমি যেভাবে এগোচ্ছি এইভাবেই এগিয়ে যাচ্ছি। তবে একটা আমার টার্গেট আছে, আমি চাই যে আল্লাহ আমাদের এই লক্ষ্যটাকে পূরণ করুক। সেটা হচ্ছে যে কৃষির প্রতি যে ভালোবাসাটা এটা বাড়ুক। কারণ আমি বলি যে আমি থাকবো না একসময়, আমার বাচ্চা তো থাকবে। বর্তমান সময়ে যে খাবারের যে আমি বলবো সংকট, কারণ খাবারে এত বেশি আমরা কীটনাশক দিচ্ছি, এত বেশি সার ইউজ হচ্ছে, বিষ খাচ্ছি আমরা আলটিমেটলি আসলেই। কিন্তু সো আমি চাই যে এটা আরো স্মার্টলি ম্যানেজ হোক, হ্যাঁ, যেন কম একটু সার ইউজ করে, বাণিজ্যিকভাবে তো করতে হবে একটু, মানে যেন প্রোডাকশন বেশি করা যায়, এটা নিয়ে আরো বেশি কাজ হোক, বেশি রিসার্চ হোক, মানে গবেষণা হোক। আপনারা তো জানেন কৃষি বিশ্ববিদ্যালয়ে সবাই অনেক গ্রাজুয়েট আছে, তারা এটা নিয়ে বেশি বেশি কাজ করুক, কৃষি এগিয়ে যাক, কৃষিটা সমৃদ্ধ হোক, নিরাপদ হোক। কারণ আলটিমেটলি বিষয়টা হচ্ছে
আমরা যেই সেক্টরে যাই, যত বড় ইন্ডাস্ট্রি করি না কেন, মেইন হচ্ছে কিন্তু কৃষি। না খেয়ে থাকতে পারবো না? আর কৃষি কিন্তু সামনে মানে আরো বাড়তেছে সময়ের সাথে সাথে, কখনো কমতেছে না এমন না তো বিষয়টা। আমরা সবসময় দেখতেই পাচ্ছি যে আসলে আমাদের জনসংখ্যাও বাড়তেছে, কৃষির চাহিদাও বাড়তেছে, মানে অন্যান্য সেক্টর কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। বা আমরা যদি দেখি যে অন্য সব সেক্টর কৃষির সাথে রিলেটেড, সব হয়তো নাই হয়ে যাবে, কৃষি নাই হবে না। কারণ মানুষের প্রাণটা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত তার খাবার লাগবে, খাবারের জন্য তাকে কৃষির উপর নির্ভর হতেই হবে। হ্যাঁ, সো এই জন্য আমি চাই কৃষি নিরাপদ হোক, কৃষির প্রতি সবাই ভালোবাসা বাড়ুক এবং সবাই সিরিয়াসলি বিষয়টাকে দেখুক, শুধু বলার জন্য না, সিরিয়াসলি দেখুক। ভাইয়া এবং আপু অনেক ধন্যবাদ, আসলে এতটা জোর করে বলতে গেলে নিয়ে আসা। এবং আমার একটা ভালো লাগে যে আমি আমার পডকাস্টের জার্নিতে আমার মনে হয়েছিল যে এই পর্বটাই আমার জন্য একটা সবচেয়ে অ্যাচিভমেন্ট একটা পর্ব। কারণ হলো যে আমার অনেকে থাকে যে একটু ভালো লাগা থাকে যে না আমি আসলে এই উদ্দেশ্যটা করতেছি, বা আমি এই পডকাস্টে এরকম ইয়ার কারণে করতেছি, এরকম গেস্টকে আমি নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ এটা আমার ফুলফিল হয়েছে, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোটখাটো স্টুডিওতে আসার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। ইনফ্যাক্ট ভালো লেগেছে এখানে এসে। হ্যাঁ, ভালো থেকো। আমাদের উদ্যোগ এবং আরো 2-3টা উদ্যোগ আছে তোমার, সফলতা পাক, এগিয়ে যাক, আমাদের এটাই চাওয়া। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য। আর ভাই এবং আপু দুইজনের জন্য অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে পর্বটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।